ওকে, গুড ইভিনিং সবাই। হোপফুলি সবাই হোমওয়ার্কটা করেছো। যারা স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, হোমওয়ার্কটা মিলস ইয়া দেখা যায়। ওকে, সো এখন এইটা আনসারটা হচ্ছে তোমাদের ক্লাসরুম অ্যাপে স্ক্রিনে পোস্ট করেছি এই জাস্ট নাও, আর চ্যাটে দিয়ে দিয়েছি। তো এখান থেকে তোমাদের রেজাল্ট কি আসছে কেউ একজন বলো, একজন এখন বলো তো। ম্যাচ করেছে। কোনটার সাথে করেছে? স্যার আহ, আমার হচ্ছে ফার্স্ট সেকেন্ড টেস্টের একটাতে হচ্ছে 1.92 আসছে, আর আরেকটাতে হচ্ছে সাই স্কোয়ারের ভ্যালু 126-এর আশেপাশে আসছে। তো স্যার ওই আমার হচ্ছে জাস্ট সিগনিফিকেন্ট ফিগার্স এর জন্য একটু হচ্ছে উল্টাপাল্টা হয়েছে, মানে তেমন বেশি আলটিমেট, না। হ্যাঁ, এর, মানে এক- ইনফারেন্সটা এক- বলো, ইনফারেন্সটা বলো। ইনফ্যান্ট সব ঠিক আছে স্যার। হ্যাঁ, আচ্ছা, ভ্যালু একটু দিক সেদিক হতে পারে, বাট হোয়াট ওয়াজ দ্য ইনফারেন্স? এই দুইটা কি ইন্ডিপেন্ডেন্টলি ইনহেরিটেড হয়, এই দুইটা ট্রেট? no, they are not independent. কারেক্ট। হ্যাঁ, আমরা হচ্ছে এইট জিরো রিজেক্ট করি। রিজেক্টেড। আর হচ্ছে রেশিও 1 এবং 2 এর মধ্যে কোনটার সাথে এটা ম্যাচ করে? ওয়ানে অনেক বেশি, মানে নিচে কম পসিবিলিটি চলে যায়, আর হচ্ছে টু নাম্বার যেটা 6112, হ্যালো। ওইটাই হচ্ছে ভালো চান্স আছে, এজন্য ওইটা বেশি প্রবাবল, ম্যাচ হ্যাঁ, বেটার। হ্যাঁ, কোনটার সাথে ম্যাচ করে 1 এবং 2 এর মধ্যে? টু। 2 এর সাথে ম্যাচ করে, ওকে। সো এটাও মেন্ডেলের রিয়েল এক্সপেরিমেন্ট থেকে নেওয়া, ঠিক আছে? তো গতকাল একজন প্রশ্ন করছিল যে সবগুলাই সে এরকম ইন্ডিপেন্ডেন্ট পাইছে কিনা, আসলে পায় নাই। দিস ইজ ওয়ান এক্সাম্পল যেখানে উনি এই ট্রেড ইন্ডিপেন্ডেন্ট পান নাই, ডিপেন্ডেন্ট পাইছে, ঠিক আছে? এবং রেশিওটাও ডাইহাইব্রিড ক্রসের যে রেশিও 9331 সেটার সাথে ম্যাচ করে না। এই দুইটা একটা আরেকটার সাথে কানেক্টেড, কারণ ইন্ডিপেন্ডেন্ট হইলেই কেবলমাত্র 9331 আসে। ইন্ডিপেন্ডেন্ট মানে যদি ডিপেন্ডেন্ট হয় তাহলে 9331 আসে না, ঠিক আছে? তার কারণ হচ্ছে যে এরা হচ্ছে এদের এদের মধ্যে একটা লিঙ্কেজ আছে। কারণ মেন্ডেল এর টাইমে ছিল না, মানে মেন্ডেল টাইমে তো ক্রোমোজোম জিন এগুলো কিছুই জানা ছিল না, উনি ফ্যাক্টর হিসেবে এগুলোকে নাম দিছিলেন। তো এটা সেলের মধ্যে বা বডিতে কিভাবে এক্সিস্ট করে সেটাও ওনার জানা ছিল না। তো এখন যেগুলা ডিফারেন্ট ক্রোমোজোমে যে ট্রেড গুলা ছিল সেইগুলা মোরলেস ইন্ডিপেন্ডেন্টলি ইনহেরিটেড হয়েছে, ঠিক আছে? একটা আরেকটার সাথে কি করে না, কিন্তু সেইম ক্রোমোজোমে যেসব ট্রেড গুলার জিন ছিল এগুলো কখনো কখনো ওই ক্রসিং ওভারের সময় আর কি একসাথে ট্রান্সফার হয়ে গেছে, ঠিক আছে? সেটা তো ওনার পক্ষে জানা সম্ভব ছিল না। বুঝতে পারছো জিনিসটা? জি উনি স্যার, উনাকে উনি কি অন্য কোনো হাইপোথেসিস দিয়েছিল তখন? তখন উনি বলছিলেন যে এইগুলার ক্ষেত্রে এটা তার হয় না, বাট মোস্ট অফ দ্য কেসেস উনি পাইছেন যে ইন্ডিপেন্ডেন্ট, এভাবেই বলছেন আর কি। এটা একটা ওপেন কোশ্চেন হিসেবে রেখে দেওয়া ছিল তার ও আচ্ছা। রিসার্চ পেপারে, ঠিক আছে? ইয়া। হ্যাঁ, তো এখানে যদি আমরা খেয়াল করি উনি কোন কোন ক্রোমোজোমে আছে, এই যে লুক এট দিস, সিড কালার এবং ফ্লাওয়ার কালার, ঠিক আছে? এটা দুইটাই ক্রোমোজোম 1-এ লোকেটেড, ঠিক আছে? সেম ক্রোমোজোমে লোকেটেড, সি? জি। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, দ্যাটস ওয়াই এই দুটা ইন্ডিপেন্ডেন্টলি ইনহেরিটেড না। বিকজ একটা ক্রোমোজোম যখন যায় তখন তো সে নিজেই নিয়ে যায়, অন্য ক্রোমোজোমের সাথেও সে করতে পারে। যাই হোক, কিন্তু মোট কথা এটা লিঙ্কড, এই দুইটা ট্রেট, যে কারণে ইন্ডিপেন্ডেন্ট আসে নাই এবং রেশিওটাও 9331-এর সাথে ম্যাচ করে নাই, ঠিক আছে? তারপরে এই এই তিনটা ট্রেট আবার সেম ক্রোমোজোমে আছে, এইগুলা। হ্যাঁ, তো এখন এইগুলোর মধ্যেও ডিপেন্ডেন্সি পাওয়া গেছে এগুলোর মধ্যে করতে গিয়ে, কিন্তু এই জিনিসগুলোর এক্সপ্লানেশন মেন্ডেল এটা দিতে পারেন নাই, এগুলো এক্সেপশন হিসেবে উনি উল্লেখ করছিলেন। তো বুঝতে পারছো? সেকেন্ড কোশ্চেনের প্রসেসটা কি আপনি একটু দেখাবেন? মানে একটু দেখতে যাচ্ছিলাম আর কি, মিলছে অ্যান্সার বাট। হ্যাঁ, সেকেন্ড কোশ্চেনের প্রসেসটা হচ্ছে যে দুইটা রেশিও জাস্ট করতে হবে।
যেমন প্রথম কোশ্চেনটা, যেমন এইটাতে 9331 মানে হচ্ছে গিয়ে চারটা, আমার এক্সপেক্টেড রেশিও হচ্ছে 9/16, 3/16, 3/16 এবং 1/16। আর রেশিও 2 এর বেলায় যখন আমি মিলাবো তখন এটা 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 গ্র্যান্ড টোটাল দিয়ে গুণ করতে হবে, সবগুলো টোটাল যেটা আছে সেটা দিয়ে। আর রেশিও 2 এর ক্ষেত্রে 6 আর 1 7 আর 1 8 আর 2 10। সো এটা হচ্ছে গিয়ে 6/10, 1/10, 1/10, 2/10। এই চারটা হচ্ছে কি আমার এক্সপেক্টেড রেশিও। সেটা দিয়ে করে আমি এক্সপেক্টেড ভ্যালু বের করবো গ্র্যান্ড টোটালকে দিয়ে। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তো এখন এটাই হচ্ছে ইয়া আমার যতদূর মনে পড়ে 2023-এ একটা প্র্যাকটিক্যাল পার্টে একটা প্রবলেম, একটা একটা টাস্কের পার্ট হিসেবে প্রবলেম ছিল, যেখানে কাই স্কোয়ার টেস্ট ফর গুডনেস টু ফিট এইটা ইউজ করা লাগতো। অর্থাৎ ওইটা হচ্ছে গিয়ে একটা মডেলের সাথে ম্যাচ করে কিনা সেটা, এনিম্যাল বিহেভিয়ারের একটা কিছু ছিল আর কি। তো আর কি উম, এবং সর্বশেষ ওখানে আসছে। সো গুডনেস টু ফিট এবং ইন্ডিপেন্ডেন্স দুইটা টেস্ট একটু জানতে হবে, কারণ কখন কোনটা দিয়ে দেয় ঠিক নাই। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আহ, আমরা নেক্সট আর কি ডিগ্রিস অফ ফ্রিডম নিয়ে আজকে দু একটা কথা বলবো। ঠিক আছে, এরপরে আমরা লাস্ট অংশটাতে চলে যাবো, উইচ ইজ কোরিলেশন। ঠিক আছে, ডিগ্রিজ অফ ফ্রিডম বিষয়টা হচ্ছে এই যে, খুব সিম্পলি স্পিকিং, যে সাপোজ তোমার কাছে হচ্ছে কোনো একটা ডেটা সেট আছে যেটার একটা কনস্ট্রেন্ট বা একটা সীমাবদ্ধতা আছে। রাইট, ধরো তুমি একটা স্যাম্পল থেকে একটা কিছু ডেটা নিয়ে মিন পাইলা 35 সে। ঠিক আছে, তো এখন তোমাকে আবার আর একটা স্যাম্পল নিতে বলা হলো, এন তোমার জন্য ফিক্স করে দেওয়া হলো যে এতগুলা মানে স্যাম্পল স্যাম্পল সাইজ এত হতে হবে, মানে এতগুলা স্যাম্পলিং ইউনিট নিয়ে তুমি একটা স্যাম্পল বানাবা। বাট মানে এটা করার কারণটা কি? কারণ হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড এরর অফ মিন এবং অন্যান্য যেসব হিসাবগুলো আছে সেটা তো হচ্ছে গিয়ে একটা পপুলেশন থেকে সম্ভাব্য কত ভাবে কম্বিনেশন করে স্যাম্পল নেওয়া যায়, হাউ মেনি মানে ওয়েজ ক্যান ইউ টেক স্যাম্পল ফ্রম এ পপুলেশন। এখন সেটার ক্ষেত্রে যখন আমরা একটা পার্টিকুলার মিন পাই, ওটা তো স্যাম্পল মিন। ওই স্যাম্পল মানে এরকম আর কতগুলো স্যাম্পলের মিন ওই এক্স্যাক্টলি সেম আছে, সে আমরা যদি সেটাকে ডিটারমাইন করতে চাই, তাহলে আমরা যদি আর একটা স্যাম্পল নেওয়া শুরু করি তাহলে এবং ওই সেম মিন বানাবো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আহ, মানে আর কি কতগুলো স্যাম্পল পর্যন্ত আমরা হচ্ছে ফ্রিলি চুজ করতে পারবো, সেটা হচ্ছে n-1 পর্যন্ত। কারণ মিন এক্সাক্ট রাখতে গেলে এবং এন যদি আমার হচ্ছে গিয়ে দেওয়া থাকে, সে 10টা আমার দেওয়া আছে, তো 9টা পর্যন্ত আমি ইচ্ছা মতো নিতে পারবো, কিন্তু 10 নাম্বারটা আমাকে তাহলে চুজ করার কোনো ফ্রিডম থাকবে না। 10 নাম্বারটা আমাকে ওই মিন ফিক্স রাখতে হলে আমাকে 10 নাম্বারটা এমনভাবে নিতে হবে যাতে সবগুলোর মিন মিলে হচ্ছে 35 হয়। তাহলে আমার ডিগ্রি অফ ফ্রিডম ক্ষেত্রে মিন যদি ফিক্সড বা কনস্ট্রেন্ট থাকে, তাহলে আমার ডিগ্রি অফ ফ্রিডম n-1 হবে। বোঝা গেছে কথাটা? স্যার আরেকবার আবার বলবেন? একটু রিপিট আরেকবার করলে বলা ভালো যাবে হয়। স্যার? আচ্ছা, সে এইখানে হচ্ছে গিয়ে 1 2 3 4 5 6 7 8 9টা কি দেওয়া আছে, এবং বলে দেওয়া আছে যে মিন হচ্ছে 35ই হওয়া লাগবে। সে এটা একটা কনস্ট্যান্ট বা একটা সীমাবদ্ধতা দেওয়া আছে যে মিন 35 হতে হবে। ঠিক আছে, সে তাহলে আমি আমি সবগুলো নেওয়ার পরে মানে এই 9টা আমি ইচ্ছা মতো নিতে পারবো এদের ভ্যালু, কিন্তু লাস্ট ওয়ান এইটা নেওয়ার ক্ষেত্রে আমার কোনো ফ্রিডম নাই, বিকজ মিন ইজ ফিক্সড। সো এই মিনে পৌঁছাতে গেলে আমাকে অবশ্যই বেছে বেছে পপুলেশন থেকে এমন একটা আহ, মানে এমন একটা হচ্ছে স্যাম্পলিং ইউনিট বেছে নিতে হবে যেটা নিলে সবগুলো গড় 35, মিন 35 আসে। অর্থাৎ এন সংখ্যক নিতে, এর ক্ষেত্রে n-1 আমি ইচ্ছা মতো নিতে পারবো, সো n-1 ডিগ্রিস অফ ফ্রিডম আমার আছে। কিন্তু একটা লাস্টেরটা নেওয়ার ক্ষেত্রে আমার ফ্রিডম নাই, যেহেতু মিন ইজ ফিক্সড। এইটুকু বোঝা গেছে কিনা? জি, এটা বুঝছি। ঠিক আছে, তো এখন প্রশ্ন হচ্ছে মিন ফিক্স করে নেওয়ার ব্যাপারটা কি। এটা আসলে এই যে আমরা যে ক্যালকুলেশন গুলো করছি মিন এর ক্যালকুলেশন গুলো করার সময়, সেখানে আমরা যে ডিস্ট্রিবিউশন ইউজ করছি, পিডিএফ ইউজ করছি, সেটা বেসিক্যালি ওই মানে এই অ্যাজাম্পশনের উপরে হিসাব করে ক্যালকুলেট করা, যে হচ্ছে এই এতগুলা মানে স্যাম্পল সাইজ এত নিয়ে মানে সে 5টা 7টা 10টা 15টা এইটার যে স্যাম্পলিং মিন আসছে, এই এতগুলা ইন্ডিভিজুয়ালকে নিয়ে যে স্যাম্পলটা আমি চুজ করছি পপুলেশন থেকে, ওই পপুলেশনে ওই সেম
আহ, সংখ্যা বিশিষ্ট এবং সেম মিন বিশিষ্ট আর কতগুলো স্যাম্পল হতে পারে এবং তাদের ডিস্ট্রিবিউশন কেমন, এইটার উপর ভিত্তি করেই কিন্তু আমার পি ভ্যালু বা প্রবাবিলিটি গুলো আসছে, যে হচ্ছে কি হাউ লাইকলি ইট ইজ টু গেট দ্যাট মানে এ স্যাম্পল দ্যাট হ্যাজ দ্য মিন অফ এ সার্টেন নাম্বার। ঠিক আছে? আচ্ছা স্যার, তাহলে ধরেন আমাদের হচ্ছে আমরা একটা পাঁচটা পাঁচটা স্যাম্পল নিলাম, মানে একটা পপুলেশনকে মেজার করতে যে আমরা ধরেন পাঁচটা টিউবওয়েল নিলাম। হ্যাঁ, ওইখানে ধরেন হচ্ছে the mean has, let's assume a mean 35। তাহলে আমরা হচ্ছে ধরেন চারটা চারটা নাম্বার হচ্ছে ভ্যারি করতে পারবে, লাস্টেটা ভ্যারি করতে পারবে না, লাস্টেটা কনস্ট্যান্ট রাখতে হবে, এর জন্য ডিগ্রি অফ ফ্রিডম 4। হ্যাঁ, এক্স্যাক্টলি। এরকমই। হ্যাঁ, ব্যাপারটা এরকমই, বিকজ আমরা যখন অ্যানালিসিস গুলো করছি ফর্মুলা গুলো ওইভাবেই হিসাব করা, টেবিল গুলো ওইভাবেই ডিজাইন করা, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন গুলো ওভাবেই কনস্ট্রাক্ট করা, যাতে ওই মিনের যে মানে ওই স্যাম্পল সাইজ বিশিষ্ট ওই মিনের সম্ভাব্য ডিস্ট্রিবিউশন গুলার ভেতর থেকে এই পার্টিকুলার ডিস্ট্রিবিউশনটা আসার চান্স কতটুকু, সেটাই পি ভ্যালু। ঠিক আছে? স্যার একটু কনফিউজিং, বাট আই আচ্ছা, আন্ডারস্ট্যান্ড। এটা হচ্ছে নাল হাইপোথিসিস যদি কারেক্ট হয় তাহলে আমরা পি ভ্যালু মানে কি, নাল হাইপোথিসিস যদি ট্রু হয় এই শর্তে আমাদের যে স্যাম্পলটা আমরা নিয়েছি ওই স্যাম্পলটাই আমাদের উঠে আসার চান্স কত পার্সেন্ট, কতটুকু, সেটাই তো পি ভ্যালু, তাই না? হ্যাঁ, বোঝা গেছে কথাটা? Yes. হ্যাঁ, পি ভ্যালু ডেফিনিশনই তো এটা, যে হচ্ছে ইফ নাল হাইপোথিসিস ইজ ট্রু, নাল হাইপোথিসিস ট্রু এই শর্তটা দেওয়া আছে, এই শর্তে আমরা যে স্যাম্পলটা চুজ করেছি বা পেয়েছি এই স্যাম্পলটাই আসার চান্স কতটুকু। ঠিক আছে? তাহলে এই স্যাম্পলটা আসার চান্স মানে কি, এইটার যে মিন বা যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আছে সেই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বিশিষ্ট এবং এই স্যাম্পল সাইজ বিশিষ্ট স্যাম্পল আমার আসার সম্ভাবনা কতটুকু, গিভেন নাল হাইপোথিসিস ইজ ট্রু। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক। বুঝ- Understand. হ্যাঁ, ঠিক ঠিক আছে, তো দ্যাটস ওয়াই এই ক্যালকুলেশন গুলোর ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম আমরা n-1 ধরছিলাম, বাট দুইটা স্যাম্পল থাকলে মানে স্যাম্পল দুটো যোগ করে -2 করছিলাম টি টেস্টের ক্ষেত্রে, মনে আছে? জি স্যার। হ্যাঁ, বিকজ আমরা ওখানে ওইসব ফর্মুলা গুলো এমন ভাবে করা হয়েছে যে কতটুকু পর্যন্ত মানে ওই শর্ত মেনে স্যাম্পল যদি রিচুজ করতে হয়, পুনরায় চুজ করতে হয়, তাহলে সেইটার চান্স কতখানি থাকবে সে তাই তাই বের করার জন্য, যেহেতু ওর ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ফিক্সড হয়ে গেছে, সো ডিগ্রি অফ ফ্রিডম ওখানে আমরা মানে একটা মিন অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা এক ডিগ্রি অফ ফ্রিডম লুজ করি, হারিয়ে ফেলি, আর একটা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল হলে আর এক ডিগ্রি অফ ফ্রিডম আমরা লুজ করি। স্যার এই পার্টটা কি আবার একটু রিপিট করা যাবে? মানে সাপোজ মিন এর সাপেক্ষে যখন আমরা হিসাব করি লাইক টি টেস্ট, সেখানে ওয়ান স্যাম্পলের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডমের ক্ষেত্রে আমরা ওয়ান মাইনাস করতেছিলাম, তার কারণ হচ্ছে যে আমরা অল পসিবল মিন এর ডিস্ট্রিবিউশনের মধ্যে আমাদের পাওয়া পাওয়া স্যাম্পলটার চান্স কতখানি সেটা বের করতেছিলাম, গিভেন নাল হাইপোথিসিস ইজ ট্রু। ঠিক আছে? তো এখন বেশ। সেইটার জন্য, হ্যাঁ, সেইটার জন্য আমাদের তো হচ্ছে অল পসিবল স্যাম্পল যখন হিসাব করতে যাচ্ছি তখন আমরা কি করতেছি আসলে, তাহলে হচ্ছে কি অন্যান্য ওই সেম স্যাম্পল সাইজ বিশিষ্ট ওই সেম সদস্য বিশিষ্ট যতগুলো স্যাম্পল নেওয়া যায় সেগুলোর ক্ষেত্রে, সেগুলো চুজ করার ক্ষেত্রে তখন আমাদের n-1 ডিগ্রি অফ ফ্রিডম থাকতেছে, বিকজ লাস্ট ওয়ান তো আর আমরা ইচ্ছা মতো দিতে পারতেছি না, বিকজ বিকজ ওই ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে ম্যাচ করতে হবে ডিস্ট্রিবিউশনটা। তাহলে লাস্টেরটা আমাদেরকে ওই মিন অবশ্যই ম্যাচ করানোর মতো করে নিতে হবে। সো n-1 ডিগ্রি অফ ফ্রিডম ওখানে আছে। এবার ইন্ডিপেন্ডেন্ট টু স্যাম্পল টেস্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মানে n1 + n2 দুইটা স্যাম্পলের যোগফল -2, এখানে 2 ডিগ্রি অফ ফ্রিডম আমাদের হারাতে হচ্ছে, বিকজ ওখানে স্যাম্পল দুইটা, সো দুইটা মিনকে অ্যাডজাস্ট করতে হবে। তো একটা মিনকে অ্যাডজাস্ট করতে গেলে যদি আমাদের হচ্ছে 1 ডিগ্রি অফ ফ্রিডম লুজ হয়, তাহলে দুইটা মিনকে অ্যাডজাস্ট করতে, দুইটা ইন্ডিপেন্ডেন্ট মিনকে অ্যাডজাস্ট করতে গেলে আমাদের দুইটা 2 ডিগ্রিস অফ ফ্রিডম লস হবে। বোঝা গেছে কথাটা? স্যার আচ্ছা, তাহলে এই স্যাম্পল, এই মিনটা হচ্ছে ধরেন হচ্ছে আমাদের স্যাম্পল, ফার্স্ট স্যাম্পলের মিন হ্যাঁ, বলা যায়। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, মানে ওই 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 মিন বিশিষ্ট স্যাম্পল এবং ওই সাইজ বিশিষ্ট স্যাম্পল ওইটা থেকেই এই আমরা কাজ ডিস্ট্রিবিউট, করব, হ্যাঁ, ওই স্যাম্পল মিন ওইটাকে নিয়ে থেকেই কাজ আমরা করছি। কাজ কাজ করা শুরু হ্যাঁ, করব। কাজ করা শুরু করবো এবং ওই মিন ওই স্যাম্পল সাইজ বিশিষ্ট সেইটা র্যান্ডমলি নিতে থাকলে আমাদের এই পার্টিকুলার মানে স্যাম্পলটা ডিগ্রি অফ চান্স ফ্রিডম কত। দ্যাট হেল্পস আস হ্যাঁ, এক্সট্রাপোলেট অল অফ দ্যাট ওইখান হ্যাঁ, থেকে। আচ্ছা। এক্স্যাক্টলি। আচ্ছা। ঠিক আছে?
আর একইভাবে কার স্কোয়ার টেস্টের ক্ষেত্রেও আমরা ওয়ান মাইনাস করছি এবং করে গুণ করছি বিকজ ইট ইজ টু ডাইমেনশনাল। ঠিক আছে, কার স্কোয়ার টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্স যেটা, এটা টু ডাইমেনশনাল, এর জন্য উভয় ডাইমেনশন থেকে এক করে বিয়োগ দিয়ে গুণ করতে হয়েছিল। ঠিক আছে। ইয়েস। হ্যাঁ। আর আর হচ্ছে কার স্কয়ার টেস্ট ফর গুডনেস টু ফিট, এইটা আসলে বেসিক্যালি এটা এটা হচ্ছে নাম্বার অফ ক্যাটাগরিজ। তাহলে এখানেও হচ্ছে গিয়ে আমাদের একটা আউটকাম ফিক্স করে দিলে আমাদের একটা ডিগ্রি অফ ফ্রিডম লস হয়। এটা কিন্তু টু ডাইমেনশনাল না, যদিও চার কোনা বক্সে লেখা যায়, বাট গুডনেস টু ফিট বেসিক্যালি মডেল ফিটিং। এটা ওই টু ডাইমেনশনাল না, এটা তুমি একটা কন্টিনিউয়াস লিস্ট আকারে লিখলেও কিছু আসে যায় না। ঠিক আছে। এই জন্য আর কি গুডনেস টু ফিটের ক্ষেত্রে এক ডিগ্রি অফ ফ্রিডম মানে বিয়োগ করতে হয় টোটাল ক্যাটাগরি থেকে, অল পসিবল মানে স্যাম্পলিং মানে স্যাম্পলিং বের করার জন্য। ঠিক আছে, ওইটা ওই কারণ এইটার যে ডিস্ট্রিবিউশন গুলা, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন গুলা, সেইটা ওই স্যাম্পলের যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স সেইটাকে ফিক্স রেখে কতভাবে স্যাম্পল নেওয়া যায় সেই কম্বিনেটোরিয়াল স্পেসটাকে বিবেচনা করে। সেখান থেকে ডিগ্রি অফ ফ্রিডম কথাটা আসে। আমি কি একটা আইডিয়া দিতে পারছি কিনা? ইয়েস স্যার। হ্যাঁ। ওকে। স্যার আই থিঙ্ক তাহলে এটা বেশি ভালো বোঝা যাবে if we keep like working on it. ওকে, ঠিক আছে। যেমন এইটা হচ্ছে অবশ্যই অর্থাৎ এখানে 10টা স্যাম্পলের মধ্যে 9টা নেওয়ার পরে লাস্টেরটা আর কোনো ফ্রিডম থাকে না আমার নেওয়ার জন্য। ওই মিনের সাথে মিলাইতে গেলে আমাকে অবশ্যই ওই পার্টিকুলার ভ্যালু নিতে হচ্ছে। বুঝতে পারছো? এই জন্য n-1 হচ্ছে। আর আর ইন্ডিপেন্ডেন্ট টু স্যাম্পল টেস্টের ক্ষেত্রে -2 হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। তারপরে হচ্ছে কাই স্কোয়ার টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে টু ডাইমেনশনালি যাচ্ছে, দ্যাটস ওয়াই দুইবার এক করে কম করে গুণ করতে হচ্ছে। আর গুডনেস টু ফিটের ক্ষেত্রে এটা ক্যাটাগরির সংখ্যাটাই মেইন। সো একটা ক্যাটাগরি, সব ক্যাটাগরি আমি ইচ্ছা মতো নিলেও দ্য লাস্ট ক্যাটাগরি আমাকে হচ্ছে এমনভাবে নিতে হবে যাতে করে আমার স্যাম্পল ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স সাথে যায়, বিকজ ওইটার সাপেক্ষে আমি কম্বিনেশন গুলো দেখছি যে আমার নাল হাইপোথিসিস সত্যি হলে আমার পার্টিকুলার এই কম্বিনেশনটা আসার সম্ভাবনা কত স্যাম্পলিং এ। ঠিক আছে। আচ্ছা। আহ একইভাবে এই যে এইগুলোর ক্ষেত্রে প্রযোজ্য এখানে, এটা তো আগেই ডিসকাস করা হয়েছে। আরো যদি রিগোরাস ম্যাথমেটিক্যাল মানে আহ, হিসাব করতে হয়, এটা আমি জাস্ট সহজ কথায় বুঝাইলাম, বাট এটার ডিগ্রিস অফ ফ্রিডমের বেসিক আইডিয়া আসে হচ্ছে গিয়ে এন ডাইমেনশনাল ভেক্টর অ্যানালিসিস থেকে। এই ফর্মুলাগুলো আন্ডারলাইং হচ্ছে গিয়ে বেসিক্যালি স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলাগুলার মানে আন্ডারলাইং প্রিন্সিপাল হচ্ছে গিয়ে ভেক্টর, এবং সেটা এন ডাইমেনশনাল ভেক্টর থেকে আসে। এটা নিয়ে আমি ডিটেলে যাব না, বাট দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। দোজ অফ আর ইন্টারেস্টেড, তোমরা এটা গুগল করে দেখতে পারো, বাট নট নেসেসারি ফর আইবিও। ওকে। এখন হচ্ছে আমরা কোরিলেশন সম্পর্কে একটু দেখবো। কোরিলেশন ইজ দ্য লাস্ট টপিক ইসের ব্যাপারে। কোরিলেশনটা আজকের মধ্যে কমপ্লিট করা যাবে কিনা আমার শিওর না হলে কালকে আশা করি কমপ্লিট হবে, তার পরের দিন তোমাদের আবার বায়ো ইনফো ক্লাস থাকে। তো যাই হোক। তো স্যার জেড টেস্ট করানো হবে? না, জেড টেস্টটা আমরা করব না, বিকজ জেড টেস্ট থেকে আইবিও তে আমি মানে খুব একটা পাই নাই জেড টেস্ট রিলেটেড কিছু। ঠিক আছে। আমি বেশ কয়েকবার অনেক করছি, বা জেড টেস্ট রিলেটেড জিনিসগুলা, আর জেড টেস্ট দিয়ে যেগুলো করা যায় টি টেস্ট দিয়েও সেগুলো করা যায়। ঠিক আছে। ইয়েস স্যার। কয়দিন ক্লাস হবে স্যার? হ্যাঁ। স্যার জেড টেস্ট হচ্ছে একদম লার্জ স্যাম্পলের জন্য না? হাউ ডু ইউ ইউজ হ্যাঁ। টি টেস্ট ফর লাইক দ্যাট? মানে এটা ডিফারেন্স কি মেন? আর ডিফারেন্স বেসিক্যালি হচ্ছে লার্জ স্যাম্পল 30-এর বেশি হলে আর কি, যে টি এর ক্ষেত্রে টি এর যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, সেটা জেড টেস্টের যে ডিস্ট্রিবিউশন দ্যাট ইজ নর্মাল ডিস্ট্রিবিউশন বলে, গসিয়ান ডিস্ট্রিবিউশন, সেটার সাথে ইনডিস্টিংগুইশেবল, প্র্যাকটিক্যালি সেম হয়ে যায়। ঠিক আছে। সো ও সেম আচ্ছা। মেথোডোলজি, হ্যাঁ, তো তখন সেম মেথোডোলজি অ্যাপ্লাই করা যায়। আচ্ছা স্যার, আমাদের হচ্ছে আমাদের টি ভ্যালু, আমাদের হচ্ছে যখন স্যাম্পল সাইজ লোয়ার লোয়ার হতে থাকে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম আরো মানে কম নিতে হয়।
হ্যাঁ, is that because like it's becoming more unreliable as we go down? এক্স্যাক্টলি। Because হ্যাঁ, সো লার্জ স্যাম্পলের ক্ষেত্রে লার্জ স্যাম্পল বলতে বোঝানো হচ্ছে গিয়ে ডিগ্রি অফ ফ্রিডম যদি 30 অর মোর হয় সেটাকে লার্জ স্যাম্পল হিসেবে ডিফাইন করা হয়। ঠিক আছে, ডিগ্রিজ অফ ফ্রিডম যদি 30 অর মোর হয় সেটাকে স্ট্যাটিস্টিক্সের ভাষায় লার্জ স্যাম্পল বলে। তো এখন সেই ক্ষেত্রে হচ্ছে আহ, মানে টি টেস্ট এবং জেড টেস্টের নিউমেরিক্যাল ভ্যালুগুলো সেম আসে এসেনশিয়ালি। ঠিক আছে, সো জেড টেস্ট আলাদাভাবে ডিসকাস করছি না। ওই মানে জেড টেস্টের মধ্যে যা যা আছে অর্থাৎ মানে হাইপোথিসিস টেস্টিং, কনফিডেন্স ইন্টারভাল, তারপরে মানে এভরিথিং মানে ওয়ার্কস দ্য সেম ওয়ে। ঠিক আছে। G sir, মানে I'm just saying, like asking if it's the same the other way. That's why it gets narrower on the other side because হ্যাঁ, you need more significance. এক্স্যাক্টলি। তো এখন কোরিলেশন জিনিসটা কি? কোরিলেশনটা হচ্ছে যে দুইটা ভেরিয়েবলের মধ্যে লিনিয়ার রিলেশনশিপ দেখা, এর আগ লিনিয়ার অ্যাসোসিয়েশন দেখা। আগে যে মানে কাই স্কয়ার টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্স দেখছিলাম সেটাও আসলে দুইটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসোসিয়েশন দেখা, একটা ভেরিয়েবল আর একটা ভেরিয়েবলের সাথে অ্যাসোসিয়েটেড বা ডিপেন্ডেন্ট কিনা সেটা চেক করার জন্য কাই স্কয়ার টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্স আমরা দুইটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের মধ্যে দেখছিলাম। বাট কোরিলেশনটা ডিফারেন্সটা হচ্ছে যে এটা এটা হচ্ছে গিয়ে শুধু যে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের মধ্যে দেখা যায় তা না। যেমন কাই স্কয়ার টেস্ট শুধু ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের মধ্যে করা যায়, যেটা কাউন্টেবল কাউন্ট, কিন্তু যদি কিন্তু কন্টিনিউয়াস ভেরিয়েবলের মধ্যেও হচ্ছে গিয়ে কোরিলেশন দেখা সম্ভব। আর আরেকটা বিষয় হচ্ছে যে সব ধরনের সম্পর্ক এই ইয়াতে সব ধরনের সম্পর্ক হচ্ছে আর কি কোরিলেশনে কাভার করে না। কোরিলেশনে শুধু কাভার করে লিনিয়ার রিলেশনশিপ। লিনিয়ার মানে একটা বাড়লে আর একটা বাড়ে, আবার একটা কমলে আর একটা কমে, এবং এটা মোনোটোনাস কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াস, বেড়ে বাড়তে বাড়তে কমে, কমতে কমতে বাড়ে, বাড়ে কমে বাড়ে কমে, এই টাইপের জিনিসগুলো কোরিলেশনের মধ্যে মানে সেগুলো ভালো কোরিলেশন আসে না, বাট দে মে বি অ্যাসোসিয়েটেড। ঠিক আছে। তো ফর এক্সাম্পল যদি একটা ভেরিয়েবলের সাথে আর একটা ভেরিয়েবলের রিলেশনশিপ যদি সাইন ওয়েভের মতো হয়, ঠিক আছে, যে হচ্ছে আহ, বাড়তে বাড়তে থাকে আবার কমতে থাকে, অসিলেট করতে থাকে সে, তাহলে সেটাতে এই দুইটা ভেরিয়েবলের মধ্যে যদি আমরা সামহাও ইয়া করতে পারি, মানে কাই স্কয়ার টেস্ট করতে পারি, তাহলে দেখবো যে তাদের মধ্যে একটা অ্যাসোসিয়েশন আছে এবং তাদের একটা একটা ডিপেন্ডেন্সি আছে। কিন্তু ওই সেম ভেরিয়েবল সেটের দুইটা ভেরিয়েবলের উপরে যদি আমরা কোরিলেশন অ্যাপ্লাই করি তখন দেখবো যে কোরিলেশন ইজ ভেরি উইক। তার কারণ হচ্ছে যে রিলেশনশিপটা লিনিয়ার না, রিলেশনশিপটা হচ্ছে মানে সরল রৈখিক না, এটা অসিলেটিং। ঠিক আছে। তাহলে কোরিলেশন মানে হচ্ছে লিনিয়ার অ্যাসোসিয়েশন, অর্থাৎ সরল রৈখিক অ্যাসোসিয়েশন তাকেই বলে কোরিলেশন। আর অ্যাসোসিয়েশন হচ্ছে কাস্কো টেস্ট দিয়ে দেখে। আর লিনিয়ার অ্যাসোসিয়েশন বা কোরিলেশনটা দেখে হচ্ছে গিয়ে কোরিলেশনের জন্য আলাদা টেস্ট আছে, সেটা সেটা দিয়ে আমরা কোরিলেশন দেখি। ঠিক আছে। তো এখন এই আহ, আর একটা পার্থক্য হচ্ছে যে অ্যাসোসিয়েশন বা কাইস্কো টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্স দেখার জন্য আমাকে কন্টিনিউয়াস ভেরিয়েবল না, আমাকে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল ইউজ করতে হয়। কিন্তু কোরিলেশন হচ্ছে কন্টিনিউয়াস ক্যাটাগরিক্যাল উভয় ক্ষেত্রেই দেখা যায়, যদিও মেথডটা একটু ডিফারেন্ট, সেটা আমরা পরে দেখব। ঠিক আছে। তাহলে কোরিলেশন ইজ ওয়ান টাইপ অফ অ্যাসোসিয়েশন। কোন টাইপের অ্যাসোসিয়েশন? Linear? লিনিয়ার। লিনিয়ার বলতে কি বোঝাচ্ছে, সামবডি কে বলতে পারবে? স্যার ওই যে একটা বাড়লে আরেকটা বাড়বে, এটা আবার স্কোয়ার আকারে বা অন্যরকম ভাবে বাড়বে না, একটা লিনিয়ার সম্পর্ক থাকবে এদের মধ্যে, মানে একক সম্পর্ক। এটা যদি এদিকে সে হ্যাঁ, 3 বাড়ে তাহলে একটা কোএফিসিয়েন্ট দ্বারা ওটা মানে ওই যে আমরা ম্যাথ করি না যেমন ঢাল বের করি সরলরেখার, অনেকটা ওইরকম হ্যাঁ, না? হ্যাঁ, অনেকটা ওইরকম। এটা সমানুপাতিক ব্যস্তানুপাতিক বা প্রপোর্শনাল বা ইনভার্সলি প্রপোর্শনাল, দুইটার মধ্যে কোনো একটা হবে কোরিলেশন মানে। ঠিক আছে। দেন এটা কি সবসময় y ইকুয়ালস টু mx প্লাস c গ্রাফ ওয়াইজ হ্যাঁ, থাকবে, এর বাইরে যাবে না কখন? হ্যাঁ, এই ফরম্যাটের যদি সম্পর্ক y ইকুয়ালস টু mx প্লাস c, এই ফরম্যাটের সম্পর্ক যদি থাকে তখন কোরিলেশন দিয়ে সেটা মেজারেবল, আদারওয়াইজ কোরিলেশন উইল বি ভেরি পুয়ার। এখন অন্য টাইপের ফাংশন দিয়ে যদি সম্পর্ক হয় তখন কিন্তু সেটা কোরিলেশন টেস্টে ভালো রেজাল্ট দিবে না। ঠিক আছে, জিনিসটা বোঝা গেছে? ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি টাইপের সম্পর্ক মানে কোরিলেশন বেসিক্যালি দেখে যে সম্পর্কটা ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এর কত কাছাকাছি যায়, এইটা টেস্ট করে। ঠিক আছে। জি স্যার, বুঝছি। হ্যাঁ, আচ্ছা।
সো পয়েন্টস গুলো বসাইলে পরে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এইটার কত কাছাকাছি যায় সেটা টেস্ট করে কোরিলেশন। তো এখন পারফেক্ট কোরিলেশন মানে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এই লাইনের উপরে প্রত্যেকটা বিন্দুই পড়ছে, সেই ক্ষেত্রে যদি সেটা দুইটাই একটার সাথে আরেকটা ইনক্রিজ করে মানে সেই ক্ষেত্রে কোরিলেশনের অ্যাবসলিউট ভ্যালুটা হবে 1। পারফেক্ট কোরিলেশন মানে হচ্ছে গিয়ে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এই লাইনের উপরে অল দ্য ডটস আর অন দ্য লাইন, সেটা হচ্ছে গিয়ে পারফেক্ট কোরিলেশন। আর হচ্ছে যত ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এই লাইন থেকে যত বেশি ছড়ায় ছিটায় থাকবে মানে দুইটা ভেরিয়েবলের পয়েন্ট গুলা, তত হচ্ছে 1 থেকে তত জিরোর কাছাকাছি আসতে থাকবে। আর পজিটিভ বা নেগেটিভ সাইন হচ্ছে স্লোপ ইন্ডিকেট করে, মানে হচ্ছে গিয়ে সেটা পজিটিভ মানে হচ্ছে গিয়ে একটা বাড়লে আর একটা বাড়বে, আর নেগেটিভ সাইন মানে হচ্ছে একটা বাড়লে আর একটা কমবে, অর্থাৎ উল্টা সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, তবে আবারও বলছি এটা কিন্তু স্লোপ ইন্ডিকেট করে না। কোরিলেশনের যে ভ্যালুগুলো আসে, কোরিলেশন কোএফিসিয়েন্ট, দিজ আর নট স্লোপস। এটা এটা জাস্ট ইন্ডিকেট করে যে পয়েন্টগুলা ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি বা একটা লাইনের উপরে কত পারফেক্টলি ফিট করছে সেটা ইন্ডিকেট করে। আর এটা কিন্তু স্লোপ বুঝায় না। ঠিক আছে, মানে স্লোপের ভ্যালু না এগুলা, জাস্ট হচ্ছে গিয়ে পজিটিভ স্লোপ হলে পজিটিভ সাইন আসে আর নেগেটিভ স্লোপ হলে নেগেটিভ সাইন আসে, কিন্তু স্লোপের মান যেটা সেটা কিন্তু কোরিলেশন কোএফিসিয়েন্ট থেকে বোঝা যায় না। তাহলে কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালুগুলা কি ইন্ডিকেট করে, কেউ কেউ একজন বলো। কত কোরিলেশন? মানে এটা হচ্ছে কি লাইনের উপরে পয়েন্ট গুলা কত অ্যাকুরেটলি বসছে সেইটা। ও আচ্ছা। ঠিক আছে, বাট ওই লাইনের স্লোপ বুঝায় না এটা। লাইনের স্লোপের ডিরেকশন বোঝা যায় শুধু সাইন দিয়ে, মাইনাস হলে নেগেটিভ স্লোপ, প্লাস হলে পজিটিভ স্লোপ, কিন্তু স্লোপের ভ্যালু কত, ওই ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এর এমটা কত, সেই এম এখান থেকে বোঝা যায় না। ঠিক আছে, Yes, sir. শুধু এম এর সাইনটা সে নেয় কিন্তু এম এর ভ্যালুটা নেয় না। এখানে ভ্যালু যেটা সেটা হচ্ছে লাইন ফিটিং এর ভ্যালু। যদি 1 বা -1 হয় হয় তার মানে হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট একটা লাইনের উপরে পড়ছে, আর 1 থেকে যত জিরোর দিকে যাবে, -1 থেকে যত জিরোর দিকে যাবে তার মানে হচ্ছে এটা লাইনের উপরে একেবারেই পড়তেছে না। ক্লিয়ার কথাটা? Yes, sir. হ্যাঁ, তার মানে দুইটা ভেরিয়েবলের মধ্যে একটা খুব ওয়েল ডিফাইন্ড ফাংশন থাকতে পারে যেটা খুবই অ্যাসোসিয়েটেড, কাই স্কয়ার টেস্টে খুব ভালো সিগনিফিকেন্ট রেজাল্ট পাওয়া যাচ্ছে, নাল হাইপোথিসিস রিজেক্টেড হচ্ছে, বাট কোরিলেশন করতে গেলে সেই সেম দুইটা ভেরিয়েবলের মধ্যে নো কোরিলেশন আসতে পারে যদি সেটা লিনিয়ার না হয় বা সরলরৈখিক না হয়। ক্লিয়ার? বোঝা গেছে তো Yeah, জিনিসটা? হ্যাঁ, yeah. হ্যাঁ, ওকে। তো নেক্সট আমরা আর কি পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট এবং স্পেয়ারম্যান দুইটাই আমরা শিখবো আর কি। তো পিয়ারসন কোরিলেশন টেস্টের ফর্মুলাটা হচ্ছে যে এখানে দুইটা দুইটা ভেরিয়েবলের মধ্যে আর কি কোরিলেশন কতটুকু সেটা মেজার করার জন্য ইউজ করা হয় পিয়ারসন কোরিলেশন। এবং এখানে পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট হচ্ছে দুইটাই কন্টিনিউয়াস ভেরিয়েবল হতে হবে, অর্থাৎ দুইটাই সংখ্যাবাচক ভেরিয়েবল হতে হবে যেটার মধ্যে কোনো নাম্বার স্কিপ নাই। লাইক বাজারে তুমি যদি হচ্ছে গিয়ে তোমার শার্ট, রেডিমেড গার্মেন্টস এর শার্ট চুজ করতে যাও, তাহলে তোমার 15 এবং 15.5-র মাঝখানে কোনো সাইজ নাই, সো ওটা কন্টিনিউয়াস ভেরিয়েবল না। ঠিক আছে, বাট হচ্ছে টেম্পারেচার ইজ এ কন্টিনিউয়াস ভেরিয়েবল, হাইট ইজ এ কন্টিনিউয়াস ভেরিয়েবল। ঠিক আছে, তো এখানে আমরা পিয়ারসন কোরিলেশন টেস্টের একটা এক্সাম্পল দেখি। সেটা হচ্ছে যে এখানে আমাদের 5জন সাবজেক্ট বা 5জন ব্যক্তির থেকে নেওয়া হয়েছে, বা সেটা হচ্ছে বিয়ে। স্যার ইকুয়েশনটা আর একটু দেখা যাবে স্যার? আচ্ছা, এটা অলরেডি আমি দিয়ে দিব ইকুয়েশন, এবং ইকুয়েশনটা স্টেপ বাই স্টেপ আমরা এখনই করব। ঠিক আছে, ওকে স্যার, তাহলে সমস্যা নেই। হ্যাঁ, সেটা হচ্ছে আহ, সে বিএমআই কত হইলে মানে মানে বিএমআই এর সাথে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস হওয়ার রিলেটিভ রিস্ক মানে হচ্ছে জেনারেল পপুলেশন থেকে কত গুণ রিস্ক বেশি থাকে সেটা। এরকম কোয়েশ্চেন আমাদের লাস্ট ইয়ার টিএসসি টা ছিল।
হ্যাঁ, তো রিলেটিভ রিস্ক আর কি অফ টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, এটা হচ্ছে মানে হচ্ছে জেনারেল পপুলেশন থেকে কত গুণ বেশি। তো দেখা গেছে যাদের বিএমআই 23, তাদের হচ্ছে জেনারেল পপুলেশন থেকে আর কি টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস হওয়ার চান্স আর কি সমান, অর্থাৎ 1 গুণ, ওয়ান টাইম বেশি মানে কি সেম আসলে, ঠিক আছে, কোনো কিছুর 1 গুণ মানে তো সেটাই। তারপরে যদি যাদের বিএমআই 25, তাদের হচ্ছে রিলেটিভ রিস্ক হচ্ছে 6.7 টাইমস দেন জেনারেল পপুলেশন। তারপর 29 যাদের, তাদের 2.2 গুণ বেশি পাওয়া গেছে, হঠাৎ করে আবার কম। তারপরে হচ্ছে 31 যাদের, তাদের দেখা যাচ্ছে যে 42 গুণ বেশি। আর যাদের 35 তাদের এরকম পাওয়া গেছে, মানে কোনো একটা স্টাডিতে এরকম আসছে। এখন এদের মধ্যে কোরিলেশন কতখানি আছে সেইটা আমাদের হচ্ছে এখন টেস্ট করে যদি আমরা দেখতে চাই, অর্থাৎ লিনিয়ার রিলেশনশিপটাই হচ্ছে গিয়ে কোরিলেশন। তা কোরিলেশন আছে কিনা বা থাকলে কতটুকু, বা একটা লাইনের উপরে কতখানি ফিট করে, সেইটা টেস্টটাই হচ্ছে গিয়ে কোরিলেশন টেস্ট। তো পিয়ারসন্স কোরিলেশন টেস্টের ক্ষেত্রে আমরা এই দুইটা ভেরিয়েবল পাইলাম, একটাকে এক্স হিসেবে ধরতেছি আর একটাকে ওয়াই হিসেবে ধরতেছি। বিএমআইটা এখানে আমি এক্স ধরতেছি, রিলেটিভ রিস্ক অফ টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস হচ্ছে ওয়াই হিসেবে ধরছি। বাট এটা তুমি যেটাই ধরো ডাজেন্ট ম্যাটার, এক্স এবং ওয়াই যে কোনোটাকে ধরা যেতে পারে, একই জিনিস আসবে। তো তো এখন স্যার দুইটার সাথে আমরা সেম অপারেশন এক্স হ্যাঁ, ওয়াই। সিমেট্রিক্যাল, অপারেশনটা সিমেট্রিক্যাল, সেজন্য কোনো সমস্যা নেই। তো প্রথম স্টেপটা হচ্ছে গিয়ে এদের মিন বের করা বা অ্যাভারেজ বের করা, ফার্স্ট স্টেপ, ঠিক আছে। ওকে, এখানে অ্যাভারেজ ফার্স্ট স্টেপ কি কি করতে হবে, দুইটারই মিন বের করলাম, অ্যাভারেজ মিন বের করলাম, ওকে। তারপরে Yes, সেকেন্ড sir. স্টেপটা হচ্ছে সাবট্রাক্ট করতে হবে, মানে মিন থেকে পয়েন্ট গুলোর ডিস্টেন্স বের করতে হবে, মিন মাইনাস, মানে সরি, ওই ডেটা পয়েন্ট মাইনাস মিন, সেগুলো বের করলাম, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে সাবট্রাক্ট। তারপরে থার্ড যেটা করব সেটা হচ্ছে এই এই ভ্যালুগুলো মাল্টিপ্লাই করব, ক্লিয়ার? জি, জি স্যার। Yes, sir. হ্যাঁ, হ্যাঁ, সাংখ্যিক গড় বের। জি, হ্যাঁ, কিছু কিছু কি বলছে কেউ? ওকে, মাল্টিপ্লাই মাল্টিপ্লাই করব। তারপরে নেক্সট হচ্ছে আবার ওইগুলো আলাদা আলাদা ভাবে স্কোয়ারও করব, ওই ডিফারেন্স গুলোর স্কোয়ার নিব, আবার মাল্টিপ্লাইও করব। মাল্টিপ্লাই থার্ড স্টেপে স্কোয়ার আফটার মানে করবো আর কি, ওই এক্স মাইনাস এক্স বার এর স্কোয়ার এবং ওয়াই মাইনাস ওয়াই বার, এক্স এক্স বার ওয়াই বার মানে হচ্ছে মিন, ঠিক আছে, স্যাম্পল মিন। এখন পর্যন্ত ক্লিয়ার অপারেশনস গুলা? হ্যাঁ, স্যার হ্যাঁ, কি কি বলতেছিলাম? স্যার 1 মিনিট হোল্ড করা যাবে না? হ্যাঁ, ঠিক আছে, 1 মিনিট হোল্ড করতেছি। স্যার একটু কি রিপিট করা যায়, লাইক আমার একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা ফার্স্ট স্টেপ থেকে যদি যাই, এটা হচ্ছে গিয়ে আমাদের 2 সেট ডেটা, ঠিক আছে। জি স্যার, এখান থেকে। তারপরে আমরা কি করলাম, দুইটার মিন বের করলাম, মিন বা অ্যাভারেজ, গড়, গড় বের করলাম। তারপরে গ ওই ধরো 23 থেকে 28.6 বিয়োগ করলাম, 23 থেকে এই 28.6 গড়, মানে গড়গুলা থেকে, ডেটা পয়েন্ট গুলা থেকে গড়গুলা বিয়োগ করলাম, ওয়াই ওয়াই ভেরিয়েবল যেটা সেটার ক্ষেত্রে সেম কাজ করলাম, সাবট্রাক্ট বিয়োগ করলাম। তারপরে এইটা এবং এইটা গুণ করলাম, এই যে -5.6 আর -11.72, এগুলো গুণ করলে এটা হয়, এইটা আর এটা গুণ করলাম, এই যে একই লাইন বরাবর গুণ করলাম। তারপরে হচ্ছে গিয়ে এইটার স্কোয়ার করলাম, এইটার স্কোয়ার করলাম আলাদা আলাদা ভাবে, ঠিক আছে। জি স্যার। তাহলে কি প্রসিড করব সামনে? জি স্যার। ওকে, তারপরে যেটা করতে হবে, এই 3টা রো সাম বা যোগফল, নট গড়, যোগফল বের করলাম। এই 3টা কলামের, তাহলে রো না তো, এই 3টা কলামের যোগফল বের করলাম, ঠিক আছে। ইয়েস স্যার। হ্যাঁ, এই 3টার সাম বা যোগফল বের করলাম। দেন এইবার আমরা হচ্ছে ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ফর্মুলাটা হচ্ছে এই, অ্যাপ্লাই করলে এটা দাঁড়াবে, ঠিক আছে। তাহলে উপরে থাকবে হচ্ছে
উপরে এই হ্যাঁ, সব স্টেপই মনে রাখতে হবে ফর্মুলা ছাড়া। ফর্মুলার ভিতরে তো স্টেপগুলো লেখাই আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক মানে আছে? ফর্মুলা দেখে করতে হবে। ফর্মুলার ভেতরে তো স্টেপস গুলো লেখাই আছে। উপরে হচ্ছে সাম অফ এই, মানে উপরেরটা হচ্ছে গিয়ে সাম অফ দিস এন্ড দিস, ঠিক আছে? মানে এইটা গুণ এইটার সাম, সেটা উপরে মানে লব আর আর কি নিউমারেটরে থাকবে। আর ডিনোমিনেটরে হচ্ছে গিয়ে এই দুটার যে স্কোয়ার, সেই দুটার গুণফলের স্কোয়ার রুট, সেটাই বলা আছে ফর্মুলাতে, স্যার ঠিক আরেক আছে? স্যার আরেকবার বলা যাবে স্যার? আচ্ছা, লব এবং হর, লব ইয়েস। বা উপরে আছে হচ্ছে গিয়ে এই মানে গুণফলটা ওইটা। এইটা এইটা হ্যাঁ, এই যে গুণফলের যোগফলটা, ঠিক আছে? ওকে স্যার। আর নিচে হচ্ছে গিয়ে এই আলাদা আলাদা ভাবে যে পার্থক্য করে স্কোয়ার করা হয়েছিল, ওই স্কোয়ার দুইটার গুণফল করে তার স্কোয়ার রুট, বুঝতে পেরেছি স্যার। ওইটাই ফর্মুলাতে বলা আছে। এই যে সেম জিনিসটাই বলা আছে, এবার দেখো ফর্মুলাটা দেখো। তার মানে সবগুলা মানে স্কোয়ার করে তারপর দুইটা স্কোয়ার যোগ করে তারপর মানে যোগফলটার স্কোয়ার রুট। হ্যাঁ, ফর্মুলাটা কিন্তু এক্স্যাক্টলি সেম জিনিসটাই বলছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আসতেছে হচ্ছে 0.45। এখান থেকে বোঝা যাচ্ছে যে এটার এটা হচ্ছে গিয়ে একটা বাড়লে কি আর একটা বাড়ে না কমে, মানে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, রিলেশনশিপটা কেমন? রিলেশনশিপটাকে বলা যাবে নাকি এটা স্যার বলা যাবে যে এটা পজিটিভ কত কোরিলেশন। পারফেক্ট? স্যার পজিটিভ কোরিলেশন বাট সহগটা কম হবে, লাইক লো কোরিলেশন টাইপ। হ্যাঁ, মানে পজিটিভ না নেগেটিভ সেটুকু তো বলা যাবে চিহ্ন দেখে, ঠিক সেটা আছে? বলা যাবে, ইয়েস স্যার। হ্যাঁ, আর লাইনের উপরে কত পারফেক্টলি পড়ছে সেটা হচ্ছে ওয়ানের তত কাছাকাছি যাবে। তো এটা মোটামুটি মানে মাঝারি টাইপের আছে, ঠিক আছে? 0 থেকে 1-এর মানে মধ্যে অ্যাবসলিউট ভ্যালু হতে পারে, আর হচ্ছে চিহ্ন সহ ধরলে কোরিলেশনের রেঞ্জ হচ্ছে -1 থেকে +1-এর মধ্যে হবে, ঠিক আছে? কোরিলেশনের কোএফিসিয়েন্টের মান -1 টু +1-এর মধ্যে থাকবে। আর এর অ্যাবসলিউট ভ্যালুর মান হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে থাকবে, ইনক্লুসিভ। ইনক্লুসিভ মানে হচ্ছে গিয়ে ওই দুইটা রেঞ্জের এন্ড পয়েন্টও ইনক্লুডেড, ঠিক আছে? তো এখন তার মানে এটা এটা একটা হচ্ছে একটা পজিটিভ কোরিলেশন, বাট খুব বেশি স্ট্রং না, ঠিক আছে? এখন এটাকে যদি আমরা গ্রাফে প্লট করি তাহলে কেমন দেখা যাবে সেটা এখন দেখাচ্ছি। হ্যাঁ, গ্রাফে প্লট করলে এখানে আহ, মানে কি চোখে পড়ছে দেখো তো। এই যে 23, BMI 23, এইটার সাথে হচ্ছে গিয়ে রিস্ক হচ্ছে গিয়ে এই যে 6 পয়েন্ট সামথিং আসছে, ঠিক আছে? তারপরে BMI যদি 29 হয় তাহলে আহ, কত জানি আসছে আর কি, যাই হোক। এখন এরকম রিলেটিভ রিস্ক গুলো আসছে, ঠিক আছে? তাহলে এবং এবং তারা যদি একটা লাইনের সাথে ফিট করার চেষ্টা করে, এই এই লাইনটা কিভাবে প্রডিউস করা হয়েছে, দ্যাট ইজ, তার উত্তর হচ্ছে কি, এটা করার জন্য রিগ্রেশন নামে একটা মেথড আছে, সেটা তোমার শেখার প্রয়োজন নাই, মানে এটা এর পার্ট না। বাট মোস্ট ফিটিং লাইন যেটা, সেটা বের করার একটা ম্যাথমেটিক্যাল টেকনিক আছে। তো এটা হচ্ছে গিয়ে সেই টেকনিক অ্যাপ্লাই করে এটা এটা এক্সেলে ডাইরেক্ট বা বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যারে ডাইরেক্টলি বের করে দেয়। আবার হাতে কলমে মানে ফর্ম কষেও বের করা যায়। বাট আমরা সেই লাইনটা কিভাবে প্রডিউস করা হলো বেস্ট ফিট লাইন, সেটা নিয়ে আপাতত কথা বলবো না। বা রিগ্রেশন লাইন বা বেস্ট ফিট লাইন বলে এটাকে। তো এখন এই কিন্তু এই 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 ইয়েটা দেখে কি মনে হচ্ছে, মানে আহ কি এরকম কি মনে হচ্ছে যে কোনো একটা বিন্দুর কারণে এটা কোরিলেশন ভ্যালুটা অনেক কম আসছে, একটা পয়েন্টের জন্য পুরো জিনিসটা খারাপ হয়ে গেছে? ইয়েস স্যার। এই হ্যাঁ, 30 বিএমআই এর জন্য 42 মানটা মানে একটু অফ দ্য চার্ট হয়ে গেছে, ওর জন্য অনেক আউটলায়ার স্ক্যাটার্ড বলে লাগছে। না তো এটাকে? হ্যাঁ, এটাকে এটা এটা হচ্ছে কি আউটলায়ার, ঠিক ইয়েস, আছে? আউটলায়ার। এই ক্যারেক্টারটার নাম কে জানে? মাইক হ্যাঁ, ওয়াইজওস্কি or something. মাইক কোজাউস্কি, ইয়েস। মনস্টার ইনকের, ঠিক আছে? ওকে, মনস্টার ইনকর্পোরেশন। হ্যাঁ। আচ্ছা, যাক, এখন এই আউটলায়ারটার জন্য পুরো কোরিলেশনটা খারাপ আসছে, ঠিক আছে? স্যার কিছু গ্রাফে যে এরকম লেখা থাকে r greater than 1 অথবা r greater than 16, এই আর জিনিসটা কি? আর
আর আর দিয়ে তো অনেক কিছু মিন করে, তবে আর দিয়ে হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট অনেক সময় মিন করে। আমাকে আসলে কনটেক্সটটা দেখতে হবে যে কোন অর্থে আরটা ব্যবহার করা হয়েছে, কারণ এটার মোর দ্যান ওয়ান মিনিং থাকে। বাট কোরিলেশনের কনটেক্সটে -1 থেকে +1 এর রেঞ্জের বাইরে যাওয়ার কথা না আর আর জিনিসটা। তবে আর একটা কনটেক্সট আছে, সেটা হচ্ছে রিগ্রেশন। সেই কনটেক্সটে আর এর মিনিং একটু ডিফারেন্ট। আমরা ওইটা আলাপ করবো না, বিকজ রিগ্রেশনটা হচ্ছে আইবিওতে নাই। ঠিক আছে। স্যার এই 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 গ্রাফে স্যার লাইনটা কি? হ্যাঁ, লাইনটা লাইনটা কি রিপ্রেজেন্ট করতেছে? কারণ স্যার এখানে তো কোরিলেশন। হ্যাঁ, লাইনটা রিপ্রেজেন্ট করতেছে যে হচ্ছে গিয়ে আর কি, মানে বেস্ট ফিট লাইন, এই বিন্দুগুলোকে কনসিডারেশনে নিয়ে বেস্ট ফিট লাইন বা রিগ্রেশন লাইন এটাকে ইন্ডিকেট করতেছে। এটা হচ্ছে গিয়ে যে আর বা মানে যে কোরিলেশন কোএফিসিয়েন্ট পাওয়া গেছে, সেই কোরিলেশন কোএফিসিয়েন্টের স্লোপ টোপ কিছু নয়। এটা হচ্ছে গিয়ে যদি একটা লাইন, কাল্পনিক একটা লাইন টানা যায় এই সবগুলো পয়েন্টকে কনসিডারেশনে নিয়ে, তাহলে বেস্ট ফিটিং লাইন কোনটা সেটা হচ্ছে এটা। ঠিক আছে। তো এখন মানে এর থেকে বেটার লাইন টানা সম্ভব না, সেটা ম্যাথমেটিক্যালি প্রুভেবল। রিগ্রেশনের থিওরেম আছে, কিন্তু আমরা সেখানে যাব না আপাতত। ঠিক আছে। আমাদের আইবিও তে বেস লাইন ড্র করতে হয় না? হ্যাঁ, না বেস লাইন ড্র করতে হয় না, যদি প্রয়োজন হয় দেওয়া থাকে। ঠিক আছে। ওকে। হ্যাঁ, হ্যাঁ, কিছু আরেকজন কিছু একটা বলছিলাম। স্যার কোরিলেশন ফ্যাক্টরটার সাথে মানে লাইনটা ড্র করার মানে লাইনটা ড্র করার রিলেশনটা কারণটা কি হচ্ছে, ওটা? হ্যাঁ, কারণটা হচ্ছে যে কোরিলেশন কোএফিসিয়েন্ট আসলে মেজার করে বেস্ট ফিট লাইন যেটা আসবে, ওই লাইনের কত কাছাকাছি পয়েন্ট গুলো আসছে সেইটার একটা মেজারমেন্ট হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট। ঠিক আছে। মানে স্যার লাইক বেসপিট লাইন থেকে এভারেজ ডিস্টেন্সটা মেজার করছে নাকি মানে? ডিস্টেন্স না, এখানে রেসিডুয়াল নামে একটা জিনিস মেজার করা হয়, সেটার মধ্যে আমি যেতে চাচ্ছি না। জাস্ট রাফলি চোখে দেখো যে এটা তো ওই লাইনের থেকে অন্যান্য পয়েন্ট গুলো রিলেটিভলি কাছে থাকলেও একটা পয়েন্ট অনেক বেশি দূরে চলে গেছে, এইটাই আমার দেখানোর উদ্দেশ্য। ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, তবে না, ডিস্টেন্স ঠিক না, এটাকে বলে রেসিডুয়ালস, যেটার উপর বেস করে এই মেজারমেন্ট বা হিসাবটা আসে। কিন্তু দ্যাট রিকোয়ার্স এন ডাইমেনশনাল ভেক্টর অ্যানালিসিস, এবং আমি এখন সেই ক্লাসটা নিতে চাচ্ছি না, বিকজ এটা মানে আমাদের টার্গেট না। আমরা মানে ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াডের জন্য প্রিপারেশন নিচ্ছি, ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অলিম্পিয়াডের জন্য না। ইভেন ম্যাথ অলিম্পিয়াডেও এটা এই প্রবলেম, এই আর কি এন ডাইমেনশনাল ভেক্টর অ্যানালিসিসের প্রবলেম আইএমওর সিলেবাসেও নাই ইনফ্যাক্ট। ঠিক আছে। স্যার আউটলায়ার হ্যাঁ, জিনিসটা কাজে লাগে। আর একটা হলো যে থিওরিতে অনেক সময় কোয়েশ্চেন থাকে যে ইফ মানে কোনো একটা কি মানে নর্মাল ক্যারেক্টারিস্টিকের বাইরে আছে কিনা এই ডেটা হ্যাঁ, পয়েন্ট প্রয়োজন নেই। হ্যাঁ, আউটলায়ার তো ইউজফুল, অবশ্যই Yes, ইউজফুল, sir, কিন্তু I আমরা, know. হ্যাঁ, ইউজ আছে সেটার। কিন্তু আমরা এই মুহূর্তে আউটলায়ারটাকে কিভাবে হ্যান্ডেল করা যায় সেটা একটু শিখবো আর কি। ঠিক আছে, কোরিলেশনের মধ্যে। এখন এরকম একটা আউটলায়ার যদি থাকে, তাহলে একটা অনেক ধরনের সলিউশন আছে আউটলায়ার হ্যান্ডেল করার জন্য। বাট তার সবগুলো তোমাদের শেখার প্রয়োজন নাই, আমি একটা বলতেছি যেটা তোমাদের আইবিওর কনটেক্সটে কাজে লাগবে। সেটা হচ্ছে যে এদের আউটলায়ার হ্যান্ডলিং করার জন্য, আচ্ছা, আমরা দেখি আরেকটা চিন্তা করি, সেটা হচ্ছে আমরা এই ক্যালকুলেশনটা তো করছি তাই না অলরেডি। হ্যাঁ, জি স্যার। এটা তো করছি, ওকে। এখানে একটা জিনিস খেয়াল করি, যে হচ্ছে আমরা এখানে এই এই পয়েন্টের জন্য আমাদের ঝামেলা হচ্ছে, রাইট? Yes, sir. জি হ্যাঁ, স্যার। তাহলে এই পয়েন্ট, এখন যে মেথডটা বলবো, এই মেথড ইট ইজ নট রেকমেন্ডেড। কিন্তু মানে আপাত দৃষ্টিতে কি মনে হয় যে দূর, আউটলেটটা বাদ দিয়ে হিসাব করি, এটা মনে হয় না? Yeah. হ্যাঁ, Yes, Sir, sir. can't you count it as an anomaly? স্যার হ্যাঁ, and সায়েন্টিস্টরা সামটাইমস এটা তো করেও তাই না অনেক সময়। হ্যাঁ, বাট Like, wait, can't you repeat the measurements over like many other hospitals, many other samples, and then see if this Yeah, then isn't ছোট, really an yeah, anomaly? then ছোট হয়ে যাবে, but then again like if you have a small like sample you don't have anything else to do. তো যাই হোক, এখন লেটস সি যে কি এটা কি হয়। হ্যাঁ, তো এখন সাপোজ আমি ওই আউটলায়ারটা জাস্ট গোয়ারের মতো বাদ দিয়ে দিলাম, মানে লাইক স্টাবর্ন পার্সন, আমি এটা বাদ দিয়ে দিলাম, মানে উইদাউট এনি লজিক অর এনিথিং, জাস্ট বাদ দিয়ে দিলাম। তাহলে দেখো কি হয়, দেখছো ইমপ্রুভ মানে The লাইনটা, stronger correlation. হ্যাঁ, ইমপ্রুভমেন্ট হলো তো, এবং হচ্ছে গিয়ে কোরিলেশনটা
অনেক ইমপ্রুভ করছে না, বিকজ এখন পয়েন্ট গুলা খুব কাছাকাছি বেস্ট ফিট লাইনের, ঠিক আছে? এই জন্য জি। 0.45 থেকে বেড়ে 0.76 হয়ে গেছে। আচ্ছা স্যার, সায়েন্টিস্ট এভাবে লাই করতে পারে না, দে জাস্ট কাট আউট দ্য আউটলায়ার? আউটলায়ার কিভাবে অমিট করবো বা হ্যান্ডেল করবো সেটারও স্পেসিফিক সায়েন্টিফিক মেথড আছে। সেটার বাইরে যে মানে করলে দ্যাট ইজ চিটিং, ঠিক আছে? আচ্ছা তো মতো এখন বাদ আমি, দিলে তো বায়াস রেজাল্ট হয়ে যাবে। হ্যাঁ, তখন আমি এখন যেটা করেছি, দিস ইজ নট রেকমেন্ডেড, দিস ইজ চিটিং, এটা করা যাবে না, ঠিক আছে? ডোন্ট ডু দিস, ওকে? ওকে স্যার। হ্যাঁ, এখন কি স্যার করা করলে যাবে? স্যার করলে কি হবে? করলে ইউল লুজ পয়েন্টস, ঠিক আছে? হ্যাঁ, ওকে করার স্যার। দরকার কেন পড়বে স্যার? এটা তো স্যার মানে প্রশ্ন, মানে আচ্ছা জাস্ট আউটলাইরটাকে এরকম বাদ দিলে মানে কোয়েশ্চেনই লাভ কি? তো এরকম তো কোয়েশ্চেনই থাকে না, তাই আলোচনা করে। আচ্ছা, এখন লেটস সি যে হাউ টু অ্যাকচুয়ালি হ্যান্ডেল দিস, ঠিক আছে? দেয়ার আর মেনি ওয়েজ স্যার, ইন। একটা কোশ্চেন আগে স্যার, মানে হ্যাঁ, জাস্ট হ্যাঁ, এই গ্রাফটা আমাকে দিয়ে দিল, এটা থেকে কি আমি কোরিলেশন ফ্যাক্টরটা বের করতে পারবো? সামটাইমস ইউ ক্যান গেস যে হচ্ছে লাইনে কত কাছাকাছি আছে কম্পেয়ার টু আদার্স, ঠিক আছে? মানে লাইক তোমাকে যদি এই দুটা গ্রাফ দিয়ে বলা হয় এর মধ্যে একটা হচ্ছে গিয়ে 0.76 আর একটা হচ্ছে 0.45, তাহলে তোমাকে হচ্ছে তুমি তো গেস করতে পারবে যে কোনটা অ্যাকচুয়ালি কোনটা হওয়ার কথা, রাইট? জি স্যার, বুঝতে পারছি এখন। মানে এই মানে একটা গ্রাফ দিয়ে দিল, এটা থেকে মানে ম্যাথমেটিক্যাল কোনো ওয়ে নেই ওটা থেকে বের ডিরাইভ করার আর কি, মানে কোরিলেশন ফ্যাক্টরটা? না, শুধু গ্রাফ দেখে বের করা যায় না, তোমার কাছে যদি কটা অপশন থাকে তাহলে তুমি সেখান থেকে চুজ করতে পারবে বেসড অন মানে কতখানি লাইন ফিটিং হয়েছে সেটার উপরে, ঠিক আছে? বুঝতে পারছি স্যার। জি স্যার। হ্যাঁ, কিন্তু অবশ্যই বলছি স্লোপ দেখে না, স্লোপ এখানে কিন্তু আসতেছে না। এই রো ভ্যালুটা এটা স্লোপের উপর ডিপেন্ডেন্ট না, এটা স্লোপের ডিরেকশনটা শুধু রিফ্লেক্ট করে প্লাস মাইনাস দিয়ে, কিন্তু স্লোপের মান যেটা ওয়াই ইকুয়ালস টু এম এক্স এর এম, এই এমটা কিন্তু এখানে রিফ্লেক্টেড না। এখানে একটা মানে পিটফল আছে, খেয়াল খেয়াল রেখো, এম দেখে স্লোপ চিন্তা করো না কিন্তু এটা, বুঝা গেছে? স্যার এটাকে কি স্ক্যাটার প্লট বলছে? হ্যাঁ, এটাই স্ক্যাটার প্লট, রাইট, কারেক্ট, দিস ইজ কল্ড স্ক্যাটার প্লট। মানে পয়েন্ট গুলো স্ক্যাটার্ড হয়ে থাকে, তো এই জন্য এটাকে বলে স্ক্যাটার প্লট, ঠিক আছে? ছড়িয়ে ছিটিয়ে থাকে পয়েন্টস গুলা, ওকে? তাহলে এখন এই দিস ইজ নট দ্য ওয়ে, হ্যাঁ, আমি জাস্ট একটা পয়েন্ট বাদ দিয়ে দেখাইলাম যে কেমন হয়, ঠিক আছে? এখন দেখা যাক একটা লেজিট ওয়ে দেখাই। লেজিট ওয়ে হচ্ছে র্যাঙ্ক কোরিলেশন করা, ঠিক আছে? র্যাঙ্ক কোরিলেশন এর সুবিধা হচ্ছে যে এটা অর্ডিনাল বা একটা সিরিয়াল মেনটেন করে, লাইক বিএমআই হচ্ছে 23, 25, 29, 31, 35 এরকম আছে না? তো এখন এটাকে জি আমি লোয়েস্ট টু হাইয়েস্ট র্যাঙ্কিং করব, তাহলে 23-এর র্যাঙ্কিং কত হবে? বিএমআই 1 থেকে শুরু হয় র্যাঙ্কিং সবসময়, 0 থেকে না। তাহলে 23-এর র্যাঙ্কিং হচ্ছে, মানে লাস্ট। স্যার জাস্ট ওয়ান। অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো? হ্যাঁ, অ্যাসেন্ডিং অর্ডারে অর্ডারে আমি সাজাবো, মানে র্যাঙ্কিং করবো। সো 23-এর র্যাঙ্ক হবে 1, 25-এর র্যাঙ্ক হবে 2, 29-এর হবে 3, মানে জাস্ট এখানে Yeah. একটা, হ্যাঁ, এখানে র্যাঙ্কিং করার ক্ষেত্রে সুবিধা মানে যেটা Sir, হইলো, হুম, বলো। is it like in terms of how well it matches, or? এটা না, এটা হচ্ছে গিয়ে সিরিয়ালি সাজানো, যেটা হচ্ছে গিয়ে লোয়েস্ট, সেখানে আমি লোয়েস্ট র্যাঙ্ক দিচ্ছি ও 1, আচ্ছা, এটা তো জাস্ট ইয়ে। আচ্ছা। ঠিক আছে? র্যাঙ্ককে কনভার্ট করলে যেটা হয়, বিএমআই 23 এবং 25-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, কিন্তু র্যাঙ্ক আবার 25 এবং 29-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 4, ঠিক আছে? তো এই যে স্টেপ বাই স্টেপ ডিফারেন্স গুলো ইউনিফর্ম হয়ে যায় র্যাঙ্কিং করলে, ঠিক আছে? ইয়েস স্যার। হ্যাঁ, 23 থেকে 25-এর ডিফারেন্স 2, তারপর 25 থেকে 29-এর ডিফারেন্স 4, 29 থেকে 31-এর ডিফারেন্স আবার 2, 31 থেকে 35-এর ডিফারেন্স 4। তাহলে নন ইউনিফর্ম ডিফারেন্স ছিল একটা ডেটা পয়েন্ট থেকে আরেকটা ডেটা পয়েন্টের মধ্যে, কিন্তু র্যাঙ্কিং করলে ডিফারেন্সেস আর অলওয়েজ সেম, 1 হয়ে যায়, তাই তো? এইটা ওয়ান অফ দ্য ওয়েজ এই আউটলায়ার হ্যান্ডেল করার। এটাও র্যাঙ্কিং করব এবং রিলেটিভ রিস্ক সেটাকেও র্যাঙ্কিং করব। এইটা র্যাঙ্কিংটা দেখো, যেটা 1, সেখানে হচ্ছে 1ই আছে অ্যাকচুয়ালি র্যাঙ্ক, ওটাই লোয়েস্ট 1 আছে। তারপরে হচ্ছে সেকেন্ড লোয়েস্ট কোনটা আছে, সেটাকে 2 দেওয়া হয়েছে, খেয়াল করো। জি স্যার স্যার। র্যাঙ্কিং এর মাধ্যমে কি ডিফারেন্সটা ইউনিফর্ম রাখাটাই উদ্দেশ্য? হ্যাঁ, র্যাঙ্কিং এর কাজটা হচ্ছে ডিফারেন্সটাকে ইউনিফর্ম রাখা, ঠিক আছে? কারণ আমরা এটা
অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং বা লিনিয়ার রিলেশনশিপটা দেখতে চাচ্ছি, কিন্তু লিনিয়ার রিলেশনশিপটা বোঝার ক্ষেত্রে অনেক সময় নন ইউনিফর্ম ডিফারেন্সটা ঝামেলা তৈরি করে। বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ। তো এখন এইবার আমরা র্যাঙ্ক করে নিয়েছি, ওকে। তাহলে এখন এরপরে আমরা ডাইরেক্টলি ভেরিয়েবলটা ইউজ করবো না, ভেরিয়েবলের র্যাঙ্ক ইউজ করবো এরপরে। এটা হচ্ছে র্যাঙ্কিং করলাম, এটা স্টেপ 0 হিসেবে ধরতেছি আমি। তাহলে র্যাঙ্কিং, এইবার হচ্ছে র্যাঙ্কের প্লট করলাম। ঠিক আছে, বাম পাশেরটা র্যাঙ্কের না, বাম পাশেরটা অ্যাকচুয়াল ভ্যালু, আর ডান পাশের প্লটটা হচ্ছে র্যাঙ্কের। এখন কি অনেকটাই ইউনিফর্ম লাগতেছে হয়েছে দেখতে? জি স্যার। জি স্যার। হ্যাঁ। তাহলে এখন এই রিলেশনশিপটা মানে একটা জিনিস কি, অনেক সময় বিভিন্ন ভেরিয়েবলের নিজস্ব স্কেল বা ভেরিয়েবলের নিজস্ব বৈশিষ্ট্যের কারণেই তারা ইউনিফর্ম থাকে না। ঠিক আছে, মানে ভেরিয়েবলটা এমন যে সেইটা ডিরাইভ করার প্রসেসটার মধ্যেই একটা নন ইউনিফর্মিটি আছে, মানে ওটা বের করতে গেলেই নন ইউনিফর্ম অটোমেটিক হয়ে যায়। এখন সেই কারণে অ্যাকচুয়াল কোনো লিনিয়ার রিলেশনশিপ বুঝতে অসুবিধা হয়। তো এই ক্ষেত্রে অনেকটা সেরকম একটা ঘটনা মানে ঘটেছে রিলেটিভ রিস্ক বের করার ক্ষেত্রে। ঠিক আছে, বাই মানে নেচার এটা হচ্ছে নন ইউনিফর্ম। হ্যাঁ। এখন সেটাকে যখন আমরা হচ্ছে র্যাঙ্কিং এ নিলাম, তখন একটা বাড়লে আর একটা বাড়তেছে কিনা সেইটা ডিটারমাইন করার জন্য যে মানে ইউনিট রিলেটেড ঝামেলাগুলো ছিল, একক রিলেটেড বা প্রসিডিওর রিলেটেড, সেইটা এলিমিনেটেড হয়ে গেল। এখন এই রিলেশনশিপটা মোর রিলায়েবল, ডান পাশে এখন যেটা পাওয়া যাচ্ছে। ঠিক আছে। স্যার আগের তাহলে স্লাইডটা পাওয়া যাবে? হ্যাঁ, স্যার এইখানে বিএমআই র্যাঙ্কের যে ডিফারেন্স সেটা কিভাবে মানে ইউনিফর্ম ডিফারেন্স হলো? এটা তো এক জায়গায় 2 তারপর 4 আবার 2 তারপর 4। না, বিএমআই র্যাঙ্কের ডিফারেন্স তো এক করেই আছে, বিএমআই ইটসেলফ সেইটার ডিফারেন্স ভেরিয়েশন আছে। বিএমআই এর ডিফারেন্স মানে 23, 25, 29 সেটা ডিফারেন্স, বাট বিএমআই র্যাঙ্কে কনভার্ট করে ফেললে তখন তো একটা র্যাঙ্ক থেকে আরেকটা র্যাঙ্কের ডিফারেন্স তো হচ্ছে এক এক করেই বাড়ছে। আর স্যার রিলেটিভ রিস্কটা? রিলেটিভ রিস্ক একটা মাল্টিপ্লিকেটিভ স্কেল বা গুণোত্তর স্কেলে আসে। সো এটা বাই ডিফল্ট এটা বের করার প্রসিডিউরের জন্য এটা ইউনিফর্ম হয় না। ঠিক আছে, কিন্তু সেটাকে র্যাঙ্কে নিলে তখন ইউনিফর্ম হয়ে যায়। যে হচ্ছে ফার্স্ট র্যাঙ্কে 1, সেকেন্ড র্যাঙ্কে 2.20, থার্ড র্যাঙ্কে হচ্ছে 6.7টা থার্ড র্যাঙ্কে চলে গেল, অর্থাৎ র্যাঙ্ক গুলোর মধ্যে এক এক করে করে বাড়ছে। বাট রিলেটিভ রিস্ক ক্যালকুলেশন করার সময় মাল্টিপ্লিকেটিভ ফর্মুলা ইউজ করা হয়, যে কারণে রিলেটিভ রিস্ক সবসময় লাফায় লাফায় বাড়ে। ঠিক আছে, যে কারণে ওই রিলেটিভ রিস্কের অ্যাকচুয়াল ভ্যালু ইউজ করলে তখন মানে প্লটে লিনিয়ার রিলেশনশিপটা ঠিক মতো বোঝা যায় না। আবার কি একটু রিপিট করা যাবে? হ্যাঁ, আচ্ছা। সেটা হচ্ছে রিলেটিভ রিস্ক বেসিক্যালি এক ধরনের মাল্টিপ্লিকেটিভ সিকোয়েন্স, অর্থাৎ গুণোত্তর ধারার মতো এক ধরনের সিকোয়েন্স। তো যে কারণে এইটার মধ্যে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপের মধ্যে অ্যাকচুয়াল ভ্যালুতে ডিফারেন্স বাড়তে থাকবে যত হায়ার লেভেলে যেতে থাকবে। ঠিক আছে, এই জন্য এটা এমনিতেই লিনিয়ার না, কারণ রিলেটিভ রিস্কের ক্যালকুলেশনের প্রসেসটাই নন লিনিয়ার। ঠিক আছে, এখন এইটাকে র্যাঙ্কে কনভার্ট করে ফেললে আমার ওই মানে বড় সংখ্যার জন্য বড় ডিফারেন্স, এই ঝামেলাটা থাকে না। সে বুঝতে পারছি স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি স্যার দুইটাকে হ্যাঁ, হ্যাঁ, হ্যালো। কথা বোঝা যাচ্ছে না, একটু কিছু বুঝা হয়তো। স্যার কোন আমি জিজ্ঞেস করছিলাম যে বাম সাইডে যে বিএমআই এর মানটা এখানে তো 23, 25, 29, 31, 35 এটা সিরিয়ালেই আছে। বাই চান্স হ্যাঁ, যদি 23-এর পরে 29 দিত এবং তারপরে 25 দিত, তাহলে র্যাঙ্কিংটাও কি আমি ওই মানে র্যাঙ্কিংটা কি তখন 1 2 3 4ই হইতো নাকি 1 3 2 4 5 হইতো? হ্যাঁ, তখন 132 হয়তো। ডান পাশেরটা দেখো, ডান পাশে তো সিরিয়ালি নাই, ও আচ্ছা আচ্ছা, রিলেটিভ মানে রিস্কেরটা তো সিরিয়ালি নাই। হ্যাঁ, ও, মানে ছোট থেকে বড় সাজায় নিয়ে তারপরে একদম যদি আমি 1 2 3 4 5 ছোট করি থেকে তাইলে। হ্যাঁ, ছোট থেকে বড় সাজানোটা নেসেসারি না, ওটা তোমার হেডের মধ্যে মাথার মধ্যে সাজানো। বাট এখানে হচ্ছে অ্যাকচুয়াল যে সিরিয়াল আছে সেইভাবে বসাতে হবে। ঠিক আছে। ওকে। হ্যাঁ, স্যার হ্যাঁ, এই মেথড ইউজ করলে যদি না একটা কোরিলেশন ইনরিয়ালিটি যদি
মাল্টিপ্লিকেটিভ হয়, লাইক এক্স স্কোয়ার বা x3 গ্রাফ আসলে হয়, তাহলে হ্যাঁ মেথড ইউজ করলে ওইটা ভুলে লিনিয়ার কোরিলেশন ভাবে যাবে না, মানে যদি ইন রিয়ালিটি এক্স স্কোয়ার হয়। আহ, যেখানে আমাদের দেখার, আমাদের এখানে কিন্তু আমাদের ওই ফাংশনটা কি সেটা বের করাটা টার্গেট না। আমাদের টার্গেট হচ্ছে যে এই দুইটার মধ্যে লিনিয়ার রিলেশনশিপ কি সেটা দেখা। ঠিক আছে, এখন যদি হচ্ছে গিয়ে কোনো একটা ভেরিয়েবল এই ডিরাইভেশন প্রসেসটাই নন লিনিয়ার হয়, তখন আমি হচ্ছে ওই ডিরাইভেশন প্রসেসের ইফেক্টটা আমার কোরিলেশন টেস্টের মধ্যে চলে আসবে। বুঝতে পারছি জিনিসটা? ইয়েস, মানে এই পারপাসের জন্য গ্রাফ কি কার্ভ নাকি লাইন সেটা ম্যাটার করে না, আমরা জাস্ট লাইন কোরিলেশন বের করার জন্য লাইনের আকারে আনতেছি। হ্যাঁ, তুমি তুমি ওকে। ফাংশনটা বের করার চেষ্টা করতেছো না, ইউ আর নট ট্রাইং টু ডু দ্যাট। এখানে হচ্ছে লিনিয়ার রিলেশনশিপ দেখার জন্য যদি হচ্ছে গিয়ে মানে ওই ভেরিয়েবলটা বাই ডিফল্ট নন লিনিয়ার একটা ভেরিয়েবল হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমার ওই ভেরিয়েবল ডিরাইভ করার যে প্রসেস সেটা ইটসেলফ তোমার কোরিলেশনকে এফেক্ট করতেছে। বুঝতে পারছো জিনিসটা? বুঝেছি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার তার মানে স্যার এই কোরিলেশন টেস্টে স্যার ভ্যারিয়েবল গুলো লিনিয়ার না হলেও চলে, কারণ স্যার র্যাঙ্ক এমনি লিনিয়ার হয়ে যায়। হ্যাঁ, তুমি র্যাঙ্কে কনভার্ট করে নিতে পারো যখন হচ্ছে গিয়ে তোমার লিনিয়ার রিলেশনশিপ দেখার ক্ষেত্রে ভেরিয়েবল এর যে ফর্মুলা বা ডিরাইভেশন প্রসেস ইটসেলফ যদি একটা নন লিনিয়ারিটি ইন্ট্রোডিউস করে, যেই নন লিনিয়ারিটি হচ্ছে তোমার কোরিলেশন টেস্টের পার্ট না, এটা ব্যাকের কোনো স্টেপ থেকে চলে আসছে। ঠিক আছে, সেটাকে তুমি ইগনোর করতে চাও, ইগনোর করে দেখতে চাও যে অ্যাকচুয়াল লিনিয়ারিটিটা কেমন, তখন তুমি র্যাঙ্কিং এ ইউজ করতে পারবে। বুঝতে পারছো? মানে আমি এখানে জাস্ট দেখতে যাচ্ছি যে ডেটা গুলা সামহাউ লিনিয়ারলি রিলেটেড হইতে পারে কি না, এই হ্যাঁ, জিনিসটাই কি করতে এই চাইতেছি। জিনিসটাই দেখতে চাচ্ছি। এবং এইখান থেকে প্রিভিয়াস স্টেপে যখন এই রিলেটিভ রিস্ক বের করা হয়েছে ওই স্টেপগুলো তো আমি এখানে শো করি নাই। তো রিলেটিভ রিস্ক বের করার সময় আমাকে নন লিনিয়ার ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়েছে। সেই নন লিনিয়ার ফর্মুলার ইফেক্টটা আমার কোরিলেশন টেস্টের উপরে না পড়লে কতখানি লিনিয়ারিটি পাইতাম সেটা আমি দেখতেছি। ঠিক আছে, আমাকে ক্লিয়ার করতে পারছি কথাটা? যে ইয়েস এই স্যার। কোরিলেশন টেস্টের আগের স্টেপে যখন সাপোজ আমি রিলেটিভ রিস্কগুলো বের করতেছিলাম, তখন আমি নন লিনিয়ার অ্যাপ্রোচে বের করছি। এখন সেই আগের স্টেপের নন লিনিয়ারিটির ভূত এই স্টেপের কোরিলেশন টেস্টের উপরে ওই আগের ভূত এখন চেপে বসে আছে বলে আমি অ্যাকচুয়াল লিনিয়ারিটি বুঝতে পারতেছি না। বুঝা গেছে কথাটা? ইয়েস। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে কি আমরা যদি করি তাহলে হোয়াট ডু ইউ থিঙ্ক এইখানে র্যাঙ্কের মধ্যে কোরিলেশনটা তাহলে কত আসবে? একটা ওয়াইল্ড গেস করো তো। 0.45 এর চেয়ে বেশি অ্যান্ড হ্যাঁ 1 এর চেয়ে কম। 0.8। 0.7। হ্যাঁ, এখন খেয়াল করো যে হচ্ছে কি আমাদের যে ওই ওই যে আউটলায়ার ছিল সে কিন্তু এখন আর আউটলায়ার না, সে কিন্তু কাছাকাছি চলে আসছে। খেয়াল করছো? ইয়েস স্যার। জি হ্যাঁ, স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এটার কত আসবে সেটা আমরা একটু বের করে দেখি। ঠিক আছে, এইবার আমরা ওই সেম কাজটাই করব, মানে বেসিক্যালি তোমরা করবা। ঠিক আছে, এখন র্যাঙ্ক দিয়ে করব, অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে না। লেটস বিগিন। তোমাদের টাইম এক্ষেত্রে 5 মিনিট দিচ্ছি, সবগুলো স্টেপ এখানে দেওয়া আছে। সো লেটস বিগিন, 5 মিনিট।
স্যার ইজ ইট 0.6? 0.89? ও না, সরি। ও ইয়া, এটাই। আচ্ছা, 2 মিনিট 40 সেকেন্ড হয়েছে। আহ আমরা আর 1 মিনিট দেখি। আই থিঙ্ক সবার হয়ে গেছে। ওকে, তাহলে আমরা দেখি, মিলাই নেই হিসাবগুলা। ঠিক আছে, মিলছে। ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা আহ যেটা করলাম, হ্যাঁ, এই যে যখনই পিয়ারসন কোরিলেশন টেস্ট করব র্যাঙ্কের উপরে, তখন সেটার নাম হয়ে যাবে স্পেয়ারম্যান কোরিলেশন টেস্ট। ঠিক আছে, বোঝা গেছে? এই কথাটা কি বুঝে গেছে? দুটাই কোরিলেশন টেস্ট। ডাইরেক্টলি করলে হচ্ছে আহ পিয়ারসন, আর র্যাঙ্কের উপরে করলে সেটা হচ্ছে স্পেয়ারম্যান। ঠিক আছে, এখন স্পেয়ারম্যান ইয়েস। কোরিলেশন, হ্যাঁ, এখন স্পেয়ারম্যান কোরিলেশন টেস্ট আর কি করার আহ, কিছু কিছু ক্ষেত্রে একটা শর্টকাট আছে, সেটা একটু দেখাই দিই। শর্টকাটটা হচ্ছে যে দুইটা র্যাঙ্ক নিব, নিয়ে এদের ডিফারেন্স বের করব। ঠিক আছে, x - y, লাইক দিস। ওকে, তারপর সেটার স্কোয়ার করব। এই পর্যন্ত বোঝা গেছে কিনা? জি। হ্যাঁ, তারপর এটা এটা স্কোয়ার গুলার সাম করব, টোটাল নিব। ওকে, তারপরে এই ফর্মুলায় বসাই দিব। যে কোনো একটা দিয়ে করলেই স্যার তো হয়, মোস্ট তাই না প্রবাবলি স্যার? এই ফর্মুলাটা তো দেওয়া থাকবে না, তাই না স্যার? হ্যাঁ, এই ফর্মুলাটা তো হয়তো বা দেওয়া থাকবে না, তাই না স্যার, যেহেতু এটা একটা শর্টকাট। আহ, না, সবই দেওয়া থাকবে, একটু ও, চুজ। ঠিক আছে, ওকে স্যার। স্যার কোশ্চেনে ফর্মুলাটা ভালো আসলে করে কি চাইবে স্যার? স্যার হ্যাঁ, হ্যাঁ, যে কোশ্চেনে কি বলবে স্যার, মানে আমাদের কাছ থেকে কি একটা উত্তরটা ডেটা নেওয়া সেট হবে? দিয়ে কোরিলেশন চাওয়া হবে, ইউ হ্যাভ টু ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মেথড। ঠিক আছে, বুঝলাম না স্যার। তো এখন এটা স্যার কোশ্চেনটা আবার একটু বলবেন স্যার। কোশ্চেন হচ্ছে কি, একটা সিনারিও দেওয়া থাকবে, যেটার মধ্যে তোমাকে কোনো না কোনো ভাবে কোরিলেশনের কোনো পার্ট বা কিছু না কিছু করতে হবে, এন্ড ইন্টারপ্রিট করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এই শর্টকাট ফর্মুলা বুঝা গেছে? Yes, স্যার। ওকে, কিন্তু এই শর্টকাটের একটা লিমিটেশন আছে, এটা খেয়াল রাখতে হবে। দিস শর্টকাট সবসময় অ্যাপ্লাই করা যায় না। এটা এটা কোনো টাইড র্যাঙ্ক থাকলে এটা অ্যাপ্লাই করা যায় না। টাইড র্যাঙ্ক বুঝে কি
কি কি সামবডি গেস যে নো টাইড, এটা শুধুমাত্র তখনই অ্যাপ্লাই করা যায় এই শর্টকাটটা যখন কোনো র্যাঙ্ক টাই নাই। র্যাঙ্ক টাই মানে বোঝা গেছে কি? নো স্যার। র্যাঙ্ক টাই মানে হচ্ছে দুইটা নাম্বার সেম র্যাঙ্ক পায় নাই। ও, সো দে নট ওকে। অর্থাৎ দুইটা দুইটা আর কি নাম্বার যদি সেম হয় তাহলে তাদের সেম র্যাঙ্কে দিতে হবে না, যৌথভাবে কেউ ফার্স্ট হইলো কি যৌথভাবে সেকেন্ড হইলো। হ্যাঁ, লাইক এরকম হলে 2 BMIs can't be 23. হ্যাঁ Like there like let's say you measure a group of 10 people and two of them have BMI of 23, হ্যাঁ then you can't use this. এক্স্যাক্টলি। সো কোনো টাইড র্যাঙ্ক না থাকলে দিস শর্টকাট ক্যান বি অ্যাপ্লাইড। হ্যাঁ, টাইড র্যাঙ্ক থাকলে কিন্তু পুরা উল্টাপাল্টা রেজাল্ট আসবে এই ফর্মুলা অ্যাপ্লাই করলে। ঠিক আছে, বি স্যার কেয়ারফুল। স্যার আর হ্যাঁ, একটা একবার কথা। একটু বলা যাবে টাইড র্যাঙ্ক বলতে, আর আরেকবার কি বোঝানো হয়েছে? ঠিক আছে, টাইড র্যাঙ্ক কি সেটা পরে এক্সাম্পলে আসতেছি, টাইড র্যাঙ্কের স্যার এক্সাম্পলের পরের স্লাইডে ওইটাই একটা আসবে। কথা স্যার। স্যার হ্যাঁ সাপোজ হচ্ছে বিএমআই 23 তে দুইটা প্রবাবিলিটি দেওয়া আছে স্যার, হ্যাঁ ডায়াবেটিস মিনিটাস। হ্যাঁ ওখানে তো দুইটা না হওয়ারই কথা না স্যার, কারণ বিএমআই 23 তে একটাই হবে প্রবাবিলিটি। হ্যাঁ, এইখানে সেটা হচ্ছে না, দ্যাটস রাইট। কিন্তু এমন সিনারিও যদি হয় যেখানে হচ্ছে সেম ভ্যালু দুইবার আসে, তখন কিন্তু এটা করা যাবে না। ঠিক আছে। স্যার এজ ইন 23 তো পার্সেন্টেজ যত লাইক প্রবাবিলিটি যত 25-এও যদি প্রবাবিলিটি সেম হয় ওইটা কি কি ট্রেন বলছে? হ্যাঁ, ওটাও টাইড র্যাঙ্কের এক্সাম্পল। হ্যাঁ, এখন সেটা কিন্তু করা যাবে না। ঠিক আছে, এখন আমি টাইড র্যাঙ্কের এক্সাম্পল পরের স্লাইডে দিচ্ছি। এটা স্যার হচ্ছে গিয়ে টাইড র্যাঙ্কের এক্সাম্পল। হ্যাঁ, কি বলছিলেন? এখানে 10 জন স্টুডেন্টের ডেটা আছে। ঠিক আছে, তাদের বিডিবিও রেজাল্ট আর স্কুল রেজাল্ট লাইন আপ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো তাহলে কি এখন এখন এটা র্যাঙ্কিং করতে গেলে কি র্যাঙ্ক টাই হবে না? হবে স্যার। ইয়েস স্যার। ইয়েস। হ্যাঁ, আচ্ছা। কিন্তু র্যাঙ্ক টাই হলে কি করতে হয় সেটা একটু একটু এখন দেখার বিষয়। এখানে র্যাঙ্কিং করার ক্ষেত্রে কিন্তু এবং আরেকটা জিনিস খেয়াল করো যে স্পেয়ারম্যান কোরিলেশনের ক্ষেত্রে কিন্তু র্যাঙ্কিং ইউজ করে তুমি কিন্তু যেটা নাম্বার ডেটা না, নিউমেরিক্যাল ডেটা না, সেটাও তুমি কিন্তু ই করতে পারো, মানে ক্যালকুলেট করতে পারো। বিকজ তুমি যেটা নাম্বার নাই কিন্তু সিরিয়াল আছে একটা, মানে দ্যাট ইজ লোয়েস্ট হাইয়েস্ট ব্যাপার স্যাপার আছে, একটা সিকোয়েন্স আছে, এরকম যেটা অর্ডিনাল ডেটা যেটাকে বলে, এরকম ডেটা থাকলে যেটা নাম্বার না সেটাকে কিন্তু র্যাঙ্কে কনভার্ট করে তুমি ইউ ক্যান ট্রিট দেম অ্যাজ নাম্বারস। এটা কিন্তু ওই পিয়ারসন কোরিলেশনে করা যাচ্ছে যাইতো না। খেয়াল করছো? স্যার তার মানে হচ্ছে আমরা বি কে 1 ধরলে হচ্ছে এ কে হচ্ছে 2, এ মাইনাস কে 3, হ্যাঁ, এরকম ভাবে র্যাঙ্ক করবো স্যার। এরকম। ওকে, তা আমরা র্যাঙ্কিংটা করে দেখি। ঠিক আছে, আচ্ছা। স্যার আমরা কি এখন র্যাঙ্কটা করব? হ্যাঁ, তোমরা তোমাদের মতো করে র্যাঙ্ক গুলা বসাও। ঠিক আছে, তারপরে আমি রিভিল করবো।
কি র্যাঙ্কিং করা হয়ে গেছে? জি স্যার। ওকে, তাহলে আমরা একটা একটা করে দেখি, ঠিক আছে? আহ মানে তোমরা কি মানে সামথিং লাইক দিস এটাই গেস করছো নাকি? গেস স্যার করেছি জি না, কিন্তু আর স্যার। করি নাই। আরেকটা র্যাঙ্ক ইউজ করেছি, A+1, মানে আচ্ছা, এ একটা একটা করে দেখি, বিডিপি এ রেজাল্ট মাইনাস। থেকে দেখি যে এটা পরে দেখবো আর কি, ঠিক আছে? স্যার স্যার হ্যাঁ, হ্যাঁ, স্যার আমরা তো নিজেদের মতো করে অ্যাজিউম করতে পারবো না, যেমন হচ্ছে বুঝলাম না ফার্স্ট কি। রানার আপকে আমি স্যার হ্যালো, আমরা নিজেদের মতো করে অ্যাজিউম করতে পারবো না, যেমন হচ্ছে ফার্স্ট রানার আপকে আমরা র্যাঙ্ক 1 দিলাম, সেকেন্ড রানার আপকে 2 দিলাম, আর চ্যাম্পিয়নকে 3 দিলাম স্যার। হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন। এটা এটা সামনে এইটা ডিসকাস করব, যে র্যাঙ্কিং এ সিরিয়ালটা মানে আর কি কিভাবে করতে হয়, বা কি কি ইফেক্ট পড়ে, ঠিক আছে, বা কিভাবে করা যায়, বা কি হয়, কি করলে কি হয়। দ্যাট ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন, আমি সেটা সামনে আসবো, বাট কিপ দ্যাট ইন মাইন্ড, দ্যাট ইজ এ ভেরি ভ্যালিড কোয়েশ্চেন। তো আপাতত মানে এই এই ফরম্যাটে তো কেউ না কেউ করছে, তাই না? হ্যাঁ, তোমাদের মধ্যে। জি জি স্যার। জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, কেউ ওই যে আরেকজন যেটা বললো ওইভাবেও করতে পারে, দ্যাট ইজ চ্যাম্পিয়নকে হায়ার মানে 3 দিতে পারে, ফার্স্ট সেকেন্ড রানার আপকে 1 দিতে পারে, ফার্স্ট রানার আপকে 2 দিতে পারে, সেটাও অ্যালাউড। মানে কিন্তু যাই হোক, মানে এটা ওয়ান অফ দ্য র্যাঙ্কিংস, মানে এভাবে করছো। বাট এই যে স্পিয়ারম্যান কোরিলেশনের ক্ষেত্রে টাইড র্যাঙ্ক করার ক্ষেত্রে এই এইটা চলবে না, এইভাবে র্যাঙ্কিং করা যাবে না। এই ক্ষেত্রে র্যাঙ্কিং করতে হবে আর কি, অ্যাজ ইফ দেয়ার ওয়াজ নো টাই, সেইটা আগে বসা নিতে হবে, তারপরে সেখান থেকে প্রসিড করতে হবে। দেখো, এখানে আমি উল্টাটাও হবে, আমি জাস্ট হচ্ছে চ্যাম্পিয়নকে 1, ফার্স্ট রানার আপকে 2 আর সেকেন্ড রানার আপকে 3 ধরছি, বাট রিভার্সের ক্ষেত্রেও জিনিসটা প্রযোজ্য হবে, হ্যাঁ। আহ, কিন্তু আমি আপাতত এই একটা ধরেই আগাই এক্সাম্পলটা। তাহলে চ্যাম্পিয়ন 1, ভালো কথা, কিন্তু ফার্স্ট রানার আপ এখানে হচ্ছে কয়জন হয়েছে? 3 জন, রাইট? জি ফার্স্ট রানার আপ 3 জন, হ্যাঁ। ফার্স্ট রানার আপ 3 জন বলে তিনটাকেই 2 বসানো যাবে না এক্সপেরিমেন্টের ক্ষেত্রে। এখানে আরবিট্রারিলি একজন 2, একজন 3, একজন 4 হওয়ার কথা ছিল, যদি তাদের তাই মধ্যে ওইভাবে ডিফারেন্স করলে থাকতো। আসলে অনেকটা ক্যাটেগরিক্যাল হয়ে যায় না নাকি? হ্যাঁ, এটা তো হচ্ছে গিয়ে আর কি, মানে অর্ডিনাল বা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলেরই একটা টাইপ, অর্ডিনাল বা অর্ডার বিশিষ্ট ক্যাটাগরি, অর্থাৎ অর্ডার্ড ক্যাটাগরি, যেটা যেটা সেটাই করা হচ্ছে। আমরা তো র্যাঙ্কিং, হচ্ছে একটা গ্রাফে দিব, তখন তো হচ্ছে ই লাগবে এরকম। হ্যাঁ, এটাকেও গ্রাফ করা যাবে যখন আমরা হচ্ছে গিয়ে র্যাঙ্কিংটা করে ফেলবো তখন, ঠিক আছে? তো র্যাঙ্কিংটা করার প্রসেসটা আমি দেখাচ্ছি। প্রসেসটা কিন্তু এই তিনটাকেই 2 দেওয়া যাবে না। সেক্ষেত্রে আমাকে হচ্ছে এই তিনটাকে যদি ডিফারেন্ট হইতো, তাহলে একটা 2, একটা 3, একটা 4 হইতো, রাইট? যে কোনো একটা 2, যে কোনো একটা 3, যে কোনো একটা 4 হইতো, যদি ফার্স্ট রানার 3 জনের মধ্যে ডিফারেন্স থাকতো। ওকে, ওকে। হ্যাঁ, হ্যাঁ। আবার সেকেন্ড রানার আপ যারা তাদের সবাইকেই 3 বসায় দেওয়া যাবে না এক্সপেরিমেন্ট কোরিলেশনে। র্যাঙ্কিং করতে গেলে এখানে প্রত্যেককে তার পর থেকে সিরিয়াল বসাইতে হবে, অর্থাৎ 4-এর পর থেকে 5 থেকে 10 পর্যন্ত হইতে পারতো এটা। আমি এখানে সিরিয়ালি বসাইছি, বাট ইট ডাজেন্ট ম্যাটার, মানে 5 থেকে 10 পর্যন্ত হইতে পারতো, ঠিক আছে, যেভাবেই বসাই, রাইট? তারপরে যেটা করতে হবে, Yeah. নেক্সট হচ্ছে গিয়ে এইগুলোর অ্যাভারেজ নিতে হবে। অর্থাৎ 1 তো একটাই আছে, সো এটা আর কিছু করার নাই। বাট 2 মানে ফার্স্ট রানার আপ হচ্ছে 3 জন আছে, সো এই 3 জন আলাদা হইলে এদের হইতে হচ্ছে 2, 3 এবং 4। কিন্তু সেই 2, 3 এবং 4-এর এভারেজ কত? 2, 2, 3 এবং 4-এর মিন এভারেজটা কত? 3। 3। সুতরাং ওদের সবাইকে 3 দিতে হবে, এটা এও 3 হবে, এও 3 হবে, এও 3 হবে, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ। আর হচ্ছে সেকেন্ড রানার আপ আর কি কতজন আছে, যেগুলো আছে এই যে এর প্রত্যেকেই 3 হবে। তারপর হচ্ছে সেকেন্ড সেকেন্ড রানার আপ যেটা আছে, ওটা হচ্ছে গিয়ে 5 থেকে 10 পর্যন্ত যাইতো, যদি তারা ডিফারেন্ট র্যাঙ্কিং পাইতো। তাহলে এই 5 থেকে 10 পর্যন্ত এর গড় নিতে হবে, এভারেজটা বা মিন নিতে হবে, সেটা আসে 7.5। সো ওই সেকেন্ড রানার আপ যারা, তাদের প্রত্যেককে 7.5 দিতে হবে র্যাঙ্ক। তাহলে টাইড র্যাঙ্কটা কিভাবে করতে হয়, মানে র্যাঙ্কিং করতে হয়, সেটা কি ক্লিয়ার হয়েছে?
এখন জি আরেকজন যদি, স্যার। হ্যাঁ, এখন তুমি চাইলে পরে ফার্স্ট রানার আপকে 1, সেকেন্ড রানার আপ, সরি সেকেন্ড রানার আপকে 1, ফার্স্ট রানার আপকে 2, চ্যাম্পিয়নকে 3 করতে পারো, বাট সেভাবে করলেও তোমাকে আলটিমেটলি নাম্বারগুলো ভিন্ন হবে, বাট র্যাঙ্কিং এর প্রসিডিওর উইল বি দিস, যে হচ্ছে অ্যাজ ইফ তাদের ডিফারেন্ট র্যাঙ্ক আছে, সেটা ধরে নিয়ে অ্যাভারেজ যা হতো সেটা ওই র্যাঙ্কে সবাইকে দিয়ে দিতে হবে। ঠিক আছে? জি ক্লিয়ার জিনিসটা? জি স্যার, স্যার, ক্লিয়ার স্যার। র্যাঙ্কিংটা ক্লিয়ার, পরে অ্যাপ্লিকেশনটা হ্যাঁ, দেখতে বুঝবো। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এখন আহ, এখন যেহেতু এটা এটা আমি এই এই র্যাঙ্কিংটা করে দিলাম, সো স্কুল রেজাল্টের র্যাঙ্কিংটা এবার একটু তোমরা নিজেরা করো, আর আবার নতুন করে করো, বিকজ তোমরা যেটা করছিলে ওইভাবে করলে তো হবে না। সো মানে স্কুল রেজাল্টের র্যাঙ্কিংটা করো। তুমি এখন সবচাইতে ভালো রেজাল্ট কোনটা ধরবা, সবচেয়ে খারাপ রেজাল্ট কোনটা ধরবা, কোনটাকে 1 দিবা, কোনটাকে তারপরের গুলা দিবা, সেটা আলটিমেটলি মানে দ্যাট দ্যাট উইল নট ম্যাটার আলটিমেটলি, তুমি যদি হিসাব রাখো। বাট জেনে মানে তোমার যেটা মনে হয় সেভাবে র্যাঙ্কিংটা করো, ঠিক আছে? স্কুল রেজাল্টের র্যাঙ্কিংটা এবার ওইভাবে করো যেভাবে যেভাবে বিডিও র্যাঙ্কিং এর এক্সাম্পল দিলাম। টাইম স্টার্টস নাও। স্যার ডান স্যার। 15 সেকেন্ড টাইম নেই, তারপরে রিভিল করি। আচ্ছা, তোমাদের মধ্যে কে 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 হচ্ছে কয়জন হচ্ছে গিয়ে এই বাম পাশের মানে র্যাঙ্কিং 1 করছো, আর কয়জন র্যাঙ্কিং 2 করছো? র্যাঙ্কিং 1। আচ্ছা, স্যার র্যাঙ্কিং 1 করছি। র্যাঙ্কিং 1। ওকে, বাট দুইটাই পসিবল, ঠিক আছে? দুইটাই পসিবল, ওকে। স্যার র্যাঙ্কিং 2 করলে তো নেগেটিভ কোরিলেশন আসে না? হ্যাঁ, এটা তোমাকে খেয়াল রাখতে হবে যে হচ্ছে গিয়ে তুমি কোরিলেশন করার সময় তুমি একই ক্রাইটেরিয়ার ভিত্তিতে দুইটা র্যাঙ্কিং করতেছো কিনা, বুঝতে পারছো? তা নাহলে পরে উল্টা রেজাল্ট আসবে, সেটা আসতেছে আর কি। তো যাই হোক, এখন আমি বিডিবিও আর কি র্যাঙ্ক এর সাথে র্যাঙ্কিং 1 এবং র্যাঙ্কিং 2 এই দুইটাকে আলাদা আলাদা ভাবে কোরিলেশন আর কি করে দেখবো, ঠিক আছে? তাহলে এইখানে কোনটা ইউজ করবো, উপরের ফর্মুলা না নিচের ফর্মুলা, বলো তো? নিচের ফর্ম। তো হ্যাঁ, নিচেরটা তো করা যাবে না, কারণ এখানে টাইট ছিল। আচ্ছা ওয়েট, এখন তো টাইট নাই আর। না আছে না তো। টাইট আছে তো, হ্যাঁ টাইট আচ্ছা, আছে তা তো। নিচেরটা করা যাবে না। এক্স্যাক্টলি, নিচেরটা কিন্তু ইউজ করা যাবে না, ঠিক আছে? তো স্কুল র্যাঙ্কটা টাইড, ও এটাও টাইড তো থাকবে। যে কোনো একটা টাইট থাকলেই করা যাবে না। যে দুইটা র্যাঙ্কের মধ্যে তুমি কোরিলেশন দেখতে চাও, এনি ওয়ান অফ দ্য র্যাঙ্ক যদি টাই থাকে তাহলেও করা যাবে না, ঠিক আছে? উপরেটাই ইউজ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আহ, তাহলে তোমরা যদি এই কোরিলেশনটা তোমরা ক্যালকুলেট করো, তাহলে তোমরা দেখবা যে এরকম পাচ্ছ। কেন, বুঝতে পারছো? ইয়েস। জি স্যার। হ্যাঁ, কেন বলো তো? দ্বারা কোরিলেটেড এটার জন্য 0.61, কিন্তু একটাতে আমরা মানে হায়ার গ্রেড আরো বড় নাম্বার দিচ্ছি, তো হুম, এটার জন্য নেগেটিভ কোরিলেশন আসছে, কিন্তু অ্যাবসলিউট ভ্যালু মানে কোরিলেশন দেখায়।
হ্যাঁ, কিন্তু সাইন বা চিহ্নটা উল্টা আসছে বিকজ বিডিবিও র্যাঙ্ক এবং স্কুল র্যাঙ্ক দুইটা হচ্ছে সিমিলার ক্রাইটেরিয়ার ভিত্তিতে র্যাঙ্কিং করতে হতো। এখন বিডিবিও র্যাঙ্ক হচ্ছে গিয়ে যেটা হায়েস্ট পজিশন সেইটাকে লো ভ্যালু ধরা হয়েছে, আর যেটা লোয়েস্ট পজিশন সেটাকে হাই ভ্যালু ধরা হয়েছে। আর স্কুল র্যাঙ্ক ওয়ানের ক্ষেত্রেও তাই, যেটা হচ্ছে হাইয়েস্ট পজিশন সেটা লো ভ্যালু, আর যেটা লোয়েস্ট পজিশন সেটা হাই ভ্যালু ধরা হয়েছে। আর স্কুল র্যাঙ্ক টু স্যার তে বিডিবিও স্যার র্যাঙ্কের। কিন্তু এই দুইটা হ্যাঁ, র্যাঙ্কিং এর মধ্যে আমাদের একটাও মিলছে না স্যার, আমি তো অন্যভাবে করেছি। হ্যাঁ, আচ্ছা দাঁড়া, আমি এই ভুলটা, তুমি কি ডিরেক্টলি র্যাঙ্ক করেছো তারপর ওই যে আবার এভারেজ করতে হয় ওটা করেছো? হ্যাঁ ও, তাহলে মিলবে না। তা একটু কাইন্ডলি তাহলে রিক্যালকুলেট করে একটু দেখো, আমি একটু ব্যাকে দিচ্ছি, তুমি দেখো। এই যে এইভাবে কিন্তু করে নিতে হয়, হ্যাঁ দেখো। আমি যেমন প্রথম ভুল করেছি যে এবারে যেভাবে করতে হবে ওটা ভুলে গেছিলাম, তারপরে মনে পড়লো আর। হ্যাঁ, অ্যাজ ইফ কোনো টাই নাই সেভাবে বসায় দেন সেটা এভারেজ নিতে হয়, ঠিক আছে। তুমি আবার একটু রিক্যালকুলেট করো, আশা করি তোমার মিলবে, স্যার, ঠিক আছে। স্যার হচ্ছে হ্যাঁ, কোরিলেশন হয়তো মিলবে স্যার, কিন্তু আপনি যে র্যাঙ্ক, আপনি হ্যাঁ, যেভাবে র্যাঙ্কিং ওয়ান এন্ড র্যাঙ্কিং টু করছেন না স্যার, এভাবে হ্যাঁ। মিলে না। কারণ হচ্ছে বি কে ওয়ান ধরছি, আপার সিরিয়াল থেকে করছে স্যার, বি হচ্ছে ওয়ান, এ হচ্ছে টু, এ মাইনাস আচ্ছা, থ্রি, এভাবে র্যাঙ্কিং করছে। হ্যাঁ, তো ঠিকই তো আছে। বি কে যদি তুমি ওয়ান ধরো তাহলে হচ্ছে বি এখানে আহ, আর কি কতগুলো আছে? স্যার বি কে ওয়ান ধরে স্যার থ্রি আসছে স্যার, কিন্তু এ কে টু ধরে স্যার মানে নাইন আসছে না, সিক্স আসছে স্যার। আচ্ছা, ঠিক আছে, রিক্যালকুলেট করে দেখো একটু। A-2 হবে না? A-2 হবে। তোমার তো ফোর আসার কথা যে বি কে ওয়ান ধরো, কারণ তাহলে এ মানে বি এ মাইনাস এ তারপর এ প্লাস এভাবে, লাইক এ প্লাস ফোর হবে তাহলে। আচ্ছা মানে স্যার বিষয়টা এরকম যে যে হচ্ছে বিডিপি তো চ্যাম্পিয়ন হয়েছে, ওটাকে আমি যে ভ্যালু অ্যাসাইন করছি, যে হচ্ছে হ্যাঁ, আবার A+ পাইছে তাকেও আমাকে সেমটাই মানে হাইস্টটাকে সেম টাইপের দিতে হবে, মানে ক্রাইটেরিয়া আমি চেঞ্জ করতে পারবো না। ওখানে চাইলে আমি চ্যাম্পিয়নকে 1 দিলে এখানে আবার যে A+ পাইছে ওকে আমি চাইলে 10 বা মানে হায়ার নাম্বার দিতে পারবো না। যদি দিই হ্যাঁ, তাহলে উল্টাপাল্টা হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। ও হ্যাঁ, ওকে স্যার, আন্ডারস্টুড। ওকে, ঠিক আছে। সো স্যার স্যার আমাদের কি হচ্ছে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডার যে কোনো একটা মানে অ্যাপ্লাই করা লাগবে স্যার, না আমি র্যান্ডমলি যে কোনো একটা চুজ করতে পারবো স্যার? তুমি যেটাই করবা সিমিলার ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করবা, সেটা হচ্ছে কথা, ঠিক আছে। Yes, sir. সিমিলার ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করলে তোমার আলটিমেট রেজাল্ট সেম হবে, মাঝখানে র্যাঙ্ক অন্যরকম আসলেও, ঠিক আছে। স্যার এখানে কি স্যার উপরের ইকুয়েশনটা ইউজ করেছেন না হ্যাঁ, স্যার? ফাইনাল ক্যালকুলেশনে ইকুয়েশন হ্যাঁ, ফাইনাল ক্যালকুলেশনে। স্যার, লাইক উপরের ইকুয়েশনটা ইউজ করলাম আমরা। হ্যাঁ, মানে হ্যাঁ, উপরেরটাই। লোয়েস্ট। হ্যাঁ হ্যাঁ, উপরের ইকুয়েশন। হ্যাঁ, হ্যাঁ, উপরেরটা ইউজ করলাম, আমরা উপরেরটা ইউজ করছি, ঠিক আছে। মানে টাইড র্যাঙ্ক থাকলে নো শর্টকাট, এটা হচ্ছে কথা। ইয়েস। টাইড র্যাঙ্ক হইলে কোনো শর্টকাট নাই। ওই নিচেরটা ইউজ করলে দেখো কত আসে, মানে ভুল আসে জি আর কি সোজা স্যার, কথা। আজব আসে। হ্যাঁ, হ্যাঁ, ভুল আসে, ঠিক আছে। স্যার নিচেরটা ডি এর পরিচয়টা কি ছিল? ডি হচ্ছে গিয়ে দুইটা র্যাঙ্কের ডিফারেন্স, আর সেটার স্কোয়ার করলে ডি স্কোয়ার, সেটা যোগফল গুণ 6 উপরে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু টাইড র্যাঙ্কে টাই থাকলে সেম র্যাঙ্ক মোর দ্যান ওয়ান ডেটা পয়েন্টে গেলে এটা অ্যাপ্লাই করা যাবে না। তার শর্টকাট শুধু তখনই করা যাবে যখন র্যাঙ্ক টাই থাকে না, তখন। স্যার ফার্স্ট ইকুয়েশন যখন ইউজ করে সলভ করবো এভরিথিং, আবার তো লাইক পিয়ারসন ইকুয়েশন যেভাবে বের করেছি এভারেজ করে হ্যাঁ, এভারেজ করে ওইভাবেই দিলে করব। কি হবে? ওকে স্যার। হ্যাঁ, পিয়ারসনের স্পেয়ারম্যান বেসিক্যালি একইভাবেই আর কি করতে হয়। পার্থক্য হচ্ছে গিয়ে স্পেয়ারম্যানের র্যাঙ্কের উপরে করা হয়। যদি তুমি র্যাঙ্ক মানে পিয়ারসন কোরিলেশন র্যাঙ্কের মাধ্যমে করলে সেটাই স্পেয়ারম্যান কোরিলেশন, ঠিক আছে। ইয়েস স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, আর র্যাঙ্ক কোরিলেশনের আর একটা সুবিধা আছে, সেটা হলো নাম্বার বিশিষ্ট ডেটা না, কিন্তু একটা সিরিয়াল আছে, এরকম গুলাকেও তুমি র্যাঙ্কে কনভার্ট করে করতে পারো, যেটা যেটা পিয়ারসনে করা যাবে না। ইয়েস ক্লিয়ার? স্যার। হ্যাঁ, ইয়েস জি স্যার। স্যার। হ্যাঁ,
টাই থাকলে, এভরিথিং থাকলে আমরা আবার লাইক স্পিয়ারম্যান থেকে আবার পিয়ারসন নিতে পারবো। হ্যাঁ, বেসিক্যালি হচ্ছে ফর্মুলা একটাই, পিয়ারসনের ফর্মুলাই, বুঝছো? কিন্তু তুমি র্যাঙ্কের উপরে করতেছো নাকি অ্যাকচুয়াল ডেটার উপরে করতেছো সেটার উপরে ডিপেন্ড করতেছে যে তুমি এটাকে পিয়ারসন কোরিলেশন বলতে আর নাকি স্পেয়ারম্যান কোরিলেশন বলতেছো সেটা। ফর্মুলা ফর্মুলা সেম। আর একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে অনলি অ্যাপ্লাইজ যখন তোমার র্যাঙ্কের মধ্যে টাই নেই তখন। ঠিক আছে, ফর্মুলা একটাই। বোঝা বোঝা গেছে জিনিসটা? জি স্যার। স্যার হ্যাঁ। কি কোনো মানে ভ্যালু আছে যে 0.5 এর বেশি হইলে স্ট্রং কোরিলেশন বা ওই টাইপ? এইরকম এখন যে চার্টটা দেখতে পাচ্ছ, এটা রাফলি একটা গাইড, কিন্তু খুব স্ট্রিক্ট গাইড না এটা। ঠিক আছে, লুক এট দিস। স্যার আমার একটা কথা ছিল স্যার। হ্যাঁ, স্যার হচ্ছে এর আগে যে প্রবলেমটা দিলেন স্যার, এটা কি হচ্ছে র্যাঙ্কিং ছাড়া করা যেত না স্যার? মানে আরেকটা যে সূত্রটা ছিল স্যার পিয়ারসন, স্যার। র্যাঙ্কিং ছাড়া তো ক্যালকুলেশনই করা যাবে না, কারণ কি এ আগে এ প্লাস বা চ্যাম্পিয়ন এগুলো তো নাম্বার না, এটাকে নাম্বারে কনভার্ট করতে হবে সামহাউ। বুঝছি স্যার। হ্যাঁ। আহ, এখন এটা একটা রাফ আইডিয়া, বাট এটা খুব মানে কোনটাকে স্ট্রং কোনটাকে উইক বলে এটার বিভিন্ন রকম অথর মানে অনেক জায়গায় অনেক ভাবে বলে। কিন্তু মানে বেসিক্যালি হচ্ছে দুইটা কোরিলেশনের মধ্যে কম্পেয়ার করাটাই হচ্ছে মেইন গোল, যে হচ্ছে ওইটার থেকে এটা উইক কিনা রিলেটিভলি, ঠিক আছে, বা স্ট্রং কিনা বা নেগেটিভ কিনা বা পজিটিভ কিনা, এটা হচ্ছে কি বিষয়। আর একটা জিনিস আবারও বলছি, যদি তোমার কোরিলেশন জিরো আসে বা জিরোর খুব কাছাকাছি আসে, তার মানে কি এটা যে ওই দুটো ভেরিয়েবলের মধ্যে কোনো অ্যাসোসিয়েশনই নাই, তারা কোনো ফাংশনই তৈরি করে না, তাই কি মিন করে? হ্যাঁ স্যার। না, তাদের মধ্যে লিনিয়ার অ্যাসোসিয়েশন নাই, মানে একটা ও ও লাইনের সাথে সে ফিট করে না, অন্য কোনো ফাংশন দিয়ে ফিট করতেই পারে। ঠিক আছে। জি স্যার। হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে গিয়ে কোরিলেশন কোএফিসিয়েন্টেরও পি ভ্যালু বের করা যায়। ঠিক আছে, কোরিলেশনেরও পি ভ্যালু বের করা যায়, সেটা হচ্ছে টি স্ট্যাটিস্টিক ব্যবহার করে বা টি টেস্টের মাধ্যমে। তো কোরিলেশনের উপরে টি টেস্ট করার জন্য এখানে আর দিয়ে লেখা হয়েছে, রোটাই আর, মানে বেসিক্যালি এইখানে এই পেজে আর টার্মটা ইউজ করা হয়েছে, সেম থিং। তো এইটা এই ফর্মুলা অ্যাপ্লাই করার মাধ্যমে করা যায়। এই পেজটা একটু পড়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলো, এই পেজটা পড়ার জন্য টাইম তা দিই। আমরা তো ওইভাবেই মেজার করি না, মানে হচ্ছে জাস্ট আমরা যেই ভ্যালুটা পাবো ওইটা থেকে ওয়ান মাইনাস ই, মানে ইর মতোই, টি টেস্টের মতোই ওয়ান মাইনাস হচ্ছে ওই ভ্যালু, ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে আমাদের পি এর পি ভ্যালু। না, এটা টু টেইলড, এটা টু টেইলড। তো হ্যাঁ মানে এখানে টু ডিগ্রি অফ টেলড। ফ্রিডম n-2 কেন? হ্যাঁ, লাইক ডিগ্রি অফ ফ্রিডম এখানে ভেরিয়েবল তো মানে ডেটা সেটের ই তো একটা না, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম n-2 কেন? n-2 কারণ হচ্ছে গিয়ে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল থেকে দুইটা করে ডেটা, অর্থাৎ এক্স এবং ওয়াই দুই সেট ডেটা এখানে আছে, এই জন্য দুই বাদ যাচ্ছে। ঠিক আছে। মানে পেয়ার ডেটা থেকে এই জন্য ই হইতেছে। হ্যাঁ, হ্যাঁ, জি। এক্স্যাক্টলি। স্যার আমাদের আইবিও তে কি পিয়ারসন আর স্পিয়ারম্যান এগুলো কম আসে তাই না? এক্স্যাক্টলি প্রত্যেকটা স্টেপ আসে না, কিন্তু কিন্তু এই কনসেপ্টটা আসে, কনসেপ্টটা কোথাও না কোথাও তোমাকে অ্যাপ্লাই করতে দিতে পারে। মানে ইউ হ্যাভ টু হ্যাভ অ্যান আইডিয়া যে ঘটনাটা কি ঘটতেছে। বুঝতে পেরেছি ঠিক স্যার। আছে, মানে আদারওয়াইজ তুমি হঠাৎ করে অফগার্ড হয়ে মানে তোমাকে ধরতে পারে, বিকজ হয়তো এরকম স্ট্যাটিস্টিক্স এর প্রত্যেকটা স্টেপ তোমাকে ক্যালকুলেট করতে দিবে না, কিন্তু এবং বলাও থাকবে না যে এটা একটা পিয়ারসন এক্সপেরিমেন্ট বা কিছু। হ্যাঁ, কিন্তু তুমি যদি কনসেপ্টটা জানো, তাহলে অনেকগুলো প্রবলেম ইজিলি সলভ করতে পারবে, বিশেষ করে প্র্যাকটিক্যাল পার্টে। স্যার ঠিক মেইনলি আছে। আমাদের ইকোলজি এন্ড সিস্টেম্যাটিক্স এর জন্য লাইক এই হোল পার্টটা শিখছি। হ্যাঁ, এটা শুধু সেটা না, বেসিক্যালি স্ট্যাটিস্টিক্সের মানে স্ট্যাটিস্টিক্স একটা লাইক সল্টের মতো, এটা সবকিছুর মধ্যে অ্যাপিয়ার করে। আলটিমেটলি Basically বোঝা একটু বেশি। লাগে জিনিসগুলো, যেহেতু আমাদের হ্যাঁ, ডেটা অ্যানালিসিস অনেক বেশি। হ্যাঁ,
হ্যাঁ স্যার টু টেল ইজ প্রেফার্ড এটা হচ্ছে কারণ কোরিলেশন আরো বেশিও হইতে পারে আরো কমও হইতে পারে। বুঝলাম না কি হলো। টু টেল ইজ প্রেফার্ড কারণ কোরিলেশনটা আরো বেশিও হইতে পারে কমও হইতে পারে। হ্যাঁ বোথ ওয়েসে যাইতে পারে, এই জন্য টু টেল ইজ প্রেফার্ড। ঠিক আছে। ওকে। আচ্ছা, এখানে একটা ডিফারেন্স দেওয়া আছে, সো এটা অলরেডি আমরা ডিসকাস করেছি। আচ্ছা, এখন লাস্টলি আমরা একটু বলবো যে অ্যাসোসিয়েশন মানে টু অর মোর ভেরিয়েবলস এর মধ্যে রিলেশনশিপটাই হচ্ছে অ্যাসোসিয়েশন। আর কোরিলেশন মানে হচ্ছে করেসপন্ডেন্স, অর্থাৎ লিনিয়ার কোরিলেশন, সেটার আর একটা হচ্ছে করেসপন্ডেন্স, একটার সাথে আর একটা করেসপন্ড করে বাড়ছে বা কমছে কিনা। আর কজেশন মানে হচ্ছে একটাকে চেঞ্জ করলে ডাইরেক্টলি আর একটা এফেক্টেড হচ্ছে কিনা। ঠিক আছে। একটা কিন্তু মনে রাখতে হবে যে কজেশন মানেই হচ্ছে আহ, মানে অ্যাসোসিয়েশন প্রুফ করা ইজিয়ার। অ্যাসোসিয়েশন প্রুফ করতে গেলে তোমাকে কোন টেস্টটা মানে করবা বলো তো? মানে তুমি যদি অ্যাসোসিয়েশন চেক করতে চাও তাহলে কোন টেস্টটা করবা? কাই স্কোয়ার কাই স্কোয়ার ফর ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স। হ্যাঁ, কোরিলেশন দেখতে গেলে তো কোরিলেশন টেস্ট করবা এবং পি ভ্যালু, ওটার সাথে অ্যাসোসিয়েটেড পি ভ্যালু বের করার ফর্মুলা দেখালাম, যেটা টি টেস্টের মাধ্যমে করা যায়। ঠিক আছে। আর কজেশনটা হচ্ছে ডাইরেক্টলি এভাবে কোনোভাবে আসবে না, কারণ কজেশনের জন্য আরো অনেক স্ট্রং ক্রাইটেরিয়া লাগবে। ঠিক আছে। একটার কারণে আর একটা কিনা সেটা বলা অত সহজ না। অ্যাসোসিয়েশন বা কোরিলেশন বের করা যত সহজ, ডি এ কস বি এই কথাটা বলা অত সহজ না। ঠিক আছে। জি স্যার। ডিড এনিওয়ান গেট ইট? জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ। Yes, sir.